নমস্কার, থ্রিলিং থার্সডের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমরা শুনবে লেখিকা দীপিকা মজুমদারের লেখা একটি গোয়েন্দা কাহিনী, ময়ূরমুখী বালা। লেখিকা দীপিকা মজুমদারের জন্ম এবং বেড়ে ওঠা গ্রিন সিটি, দুর্গাপুরে। বিবাহ ও কর্মসূত্রে গুজরাটের কচ্ছ জেলার বাসিন্দা। লিখেছেন সিন্ধু জাতক, চন্দ্রপ্রতাপগড়ের আতঙ্ক, পাতালকোট সহ আরও নানান বই। তার কথানুযায়ী তিনি পেশায় আঁকিয়ে, নেশায় পাঠক ও কিঞ্চিত লেখক। আজকের গল্প পাঠে রয়েছে ব্রতদ্বীপ। অন্যান্য চরিত্রে প্রীতম, রক্তিম, সায়নদীপ, মৌমিতা, ইভান, সঞ্চিতা, শ্রেয়সী, আসঞ্জন, অর্পিতা, অমিত, ইরাবতী এবং আফরোজ। গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি সায়ন্তন, শব্দ সংযোজন অমিত, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আর্য এবং প্রীতম, প্রচ্ছদ অঙ্কন কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ময়ূরমুখী বালা। প্রাইভেট গোয়েন্দারা সরকারি গোয়েন্দা দপ্তরের অফিসারদের চক্ষুশূল হবেন, এটা একেবারেই অনভিপ্রেত নয়। তবে অরুণাভর ব্যাপারটা একটু আলাদা, এবং তার কারণ একমাত্র ত্রিদীপ দাশগুপ্ত। ত্রিদীপ অরুণাভকে শুধু অদিতির মাধ্যমে চেনে বলেই যে সম্মান করে তা নয়। রহস্যভেদী অরুণাভর প্রতিভা ত্রিদীপের কাছে অরুণাভকে কখন যেন অরুণাভ দা করে দিয়েছে। অদিতির সাথে অরুণাভর বিয়েটা ত্রিদীপ আর অরুণাভর সম্পর্কে একটা আলাদা মাত্রা এনেছে। এই কারণে ত্রিদীপ কোনো কাজে ডাকলে অরুণাভ অভ্যাসবশত না বলতে পারে না। চাইলেই সেও প্রয়োজনে অপ্রয়োজনে ত্রিদীপের ফ্ল্যাটে গিয়ে যখন তখন হানা দিতে পারে। ঠিক এরকমই প্রায় বিনা কারণে, বিনা ডাকে আজ মর্নিং ওয়াক থেকে ফেরার পথে ত্রিদীপের বাড়িতে হাজির অরুণাভ। ত্রিদীপের আজ ছুটি জেনেই অরুণাভ দেখা করতে এসেছে, কিন্তু ত্রিদীপের ফ্ল্যাটে ঢুকেই অবাক অরুণাভ। সকাল সকাল ইউনিফর্ম পরে রেডি ত্রিদীপ। ত্রিদীপকে জুতো পরতে দেখে অরুণাভ জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ তো উইক অফ, তাহলে সকাল সকাল ইউনিফর্ম পরে কোথায় চলেছ? আর বলবেন না দাদা, আমাদের আবার ছুটি। এমার্জেন্সি কেস। উকিল বিক্রম পোদ্দারকে চেনেন? কোন বিক্রম পোদ্দার? সেই সোহিনী রেপ মার্ডার কেসে আমাদের সঙ্গে ছিলেন যিনি, সেই বিক্রম পোদ্দার? হ্যাঁ, সেই বিক্রম পোদ্দার গতকাল রাত্রে নিজের চেম্বারে রহস্যজনকভাবে মারা পড়েছেন। প্রাথমিকভাবে আমার মনে হয়েছিল হার্ট অ্যাটাক, পরে মনে হলো ব্যাপারটা এতটাও সোজা নয়, ঘটনাটা হত্যাও হতে পারে। ইন্টারেস্টিং। কখন গিয়েছিলে? কিভাবে বুঝলে যে এটা খুন? হ্যাঁ, সব বলছি। আপনি বরং স্পটে চলুন আমার সাথে, যেতে যেতে কথা হবে। আর স্পট দেখলে আপনি নিজেও কিছুটা বুঝতে পারবেন। যদিও বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়ে গেছে, তাতেই বোঝা যাবে। অরুণাভ মর্নিং ওয়াকের জন্য ট্র্যাকস্যুট আর রানিং শু পরে বেরিয়েছিল। অদিতিকে একটা ফোন করেই ত্রিদীপের সাথে বেরিয়ে পড়ল। রহস্যের সন্ধান একবার পেলে কি আর অরুণাভকে আটকানো যায়? ত্রিদীপের জন্য অপেক্ষারত সরকারি গাড়িতে ত্রিদীপের সাথে গিয়ে উঠে বসল অরুণাভ। ঘটনা শোনার জন্য আর তর সইছিল না তার। ত্রিদীপ আসার প্রায় সাথে সাথেই অরুণাভ প্রশ্ন করেছে, এবার বলো তো ভায়া, কেসটা কি? গতকাল যখন আমি খবর পেলাম, আমি আমার দুজন সহকর্মীকে নিয়ে স্পটে পৌঁছই। গিয়ে দেখি বিক্রম বাবু টেবিলের নিচে উপুড় হয়ে পড়ে আছেন। হয়তো ঘটনার সময় উনি চেয়ারে বসেছিলেন। যে রুমে উনি ছিলেন সেটা ওনার বাড়ির নিচের তলায়, ওনার চেম্বারে। বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করতেই জানা গেল, গত রাত্রে কাজের মেয়েটি খাবারের জন্য ডাকতে এসে দেখে বিক্রমবাবু ওভাবে মাটিতে পড়ে আছে। প্রাথমিকভাবে দেখে যে কেউ ভাববে যে হার্ট অ্যাটাক, কিন্তু আমার সন্দেহ হলো একটা ব্যাপারে। কি ব্যাপারে? বাড়ির লোকের সাথে কথা বলে জানা গেল বিক্রমবাবু 4 দিন আগে হসপিটালে ভাইরাল ফিভার নিয়ে ভর্তি হয়েছিলেন। তখন ওনার হাতে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য একটা আইভি ক্যানিউলা লাগানো ছিল, এবং সেটি তখনও বিক্রমবাবুর হাতে ছিল। আমার ধারণা হয় ওই চ্যানেল দিয়ে কেউ বিষ জাতীয় কিছু পুশ করে থাকতে পারে। বিষক্রিয়ার কোনো লক্ষণ যেহেতু নেই, অথবা আর কোনো ক্ষত চিহ্নও নেই,
সেই কারণে আমার দুটো সন্দেহ ভীষণ গাঢ় হয়। এক, ওনার শরীরে বিষ নয়, হাওয়া পুশ করা হয়ে থাকতে পারে, যার জন্য হার্ট অ্যাটাক হয়েছে। এবং দ্বিতীয় সন্দেহ হলো আততায়ী বিক্রমবাবুর পরিচিত, কারণ কোনো রকম ধস্তাধস্তি বা আঘাতজনিত কোনো ক্ষতচিহ্ন নেই। এমনকি চেম্বারে ঢোকার যে মূল দরজা, সেটারও লক ভাঙা ছিল না, দরজা খোলাই ছিল। আইসি, ব্যাপারটা দেখতে হবে। স্পট কি সিল করা আছে, নাকি বডি নিয়ে যাওয়ার পর বাড়ির লোককে হ্যান্ড ওভার করে দিয়েছো? না না, আমার এখনো অনেক কিছু তদন্ত বাকি, সেই কারণেই আজ সকালে যাওয়া। সিল করাই আছে, দুজন লোকও আছে পাহারায়। গুড। ব্যাপারটা যদি খুনই হয় তাহলে কার্যকারণ নিশ্চয়ই থাকবে। এখন আপাতত স্পট দেখে আসি, আসল ব্যাপারটা বোঝা যাবে পোস্টমর্টেম রিপোর্ট এলে। আমিও রিপোর্টের অপেক্ষাতেই আছি। তবে ফরেন্সিককে না ডাকাটা বোকামি হবে বলে মনে হয়, কারণ আমি যা যা বললাম সবটাই হয়তোর উপর ভিত্তি করে। ত্রিদীপ, কথাটা তুমি ঠিক বলেছ, কিন্তু আমি ভাবছি অন্য কথা। সত্যি যদি এয়ার অ্যাম্বুলিজম করে বিক্রমবাবুকে খুন করা হয়ে থাকে, তাহলে খুনি কিন্তু এত বোকা হবে না। অর্থাৎ ফরেন্সিক তদন্ত হলে সে যে ধরা পড়বে সেটা জেনেই সে মার্ডার প্ল্যান করেছে, এবং নিজেকে বাঁচানোর জন্য যথেষ্ট অ্যালিবাই তার থাকবে। সেটা তো ঠিকই, অ্যালিবাই থেকে বের করে আনাটাই তো আমাদের কাজ, তাই নয় কি দাদা? একদম। এবং বিক্রমবাবু যদি খুন হয়ে থাকেন, তাহলে এই খুনটা কোনো সাডেন অ্যাটাক নয়, যথেষ্ট প্ল্যান্ড মার্ডার। কথাটা বলে অরুণাভ একটু থামল। তারপর কি একটা ভেবেই ত্রিদীপের দিকে ঘুরে হঠাৎ বলল, আচ্ছা, তুমি বলছিলে বিক্রমবাবু হাসপাতালে ছিলেন ভাইরাল ফিভার নিয়ে, তা উনি হাতের ক্যানিউলা নিয়ে বাড়ি ফিরলেন কেন? পেশেন্টকে ক্যানিউলা লাগানো অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দিল কেন? এই কথাটা আমি বিক্রমবাবুর ছেলে নীলাদ্রিকেও জিজ্ঞেস করেছিলাম। ও বলল পরের মাসেই ওর বোনের বিয়ে, সেই অজুহাতে বিক্রমবাবু ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করে ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ হতে তখনও 2 দিন বাকি ছিল, তাই ক্যানিউলা লাগানো অবস্থায় ওনাকে ছুটি দিতে বাধ্য হয়েছিল ডাক্তাররা। ও রিয়েলি? বাড়িতে অ্যান্টিবায়োটিক কে দিত ওনাকে? উনি কি নিজেই নিতেন? না, ওনার ছেলে তো বলল ওই দেয়, কিন্তু গতকাল রাত্রে তো বিক্রমবাবু ডিনারই করেননি। ডিনার করার পরে অ্যান্টিবায়োটিক দেওয়ার নিয়ম। গোলমেলে আছে ত্রিদীপ, বিশাল বড় গোলমাল লাগছে আমার। বিক্রমবাবুর কি কি মেডিসিন চলছিল খোঁজ নিয়েছ? অরুণাভর কথায় ত্রিদীপ একটু অপ্রস্তুত হয়ে পড়ল। অরুণাভ বুঝল মেডিসিনের ব্যাপারটা ত্রিদীপের জানা হয়নি। ত্রিদীপ একটু আমতা আমতা করে বলল, এই বাবা, এইটা একদম হয়নি, এক্ষুনি জেনে নেবো দাদা। মেডিকেল ডিটেলস, প্রেসক্রিপশন, ডিসচার্জ লেটার সহ সব কিছু মোটামুটি জেনে নেব। ত্রিদীপদের গাড়ি একটা গলির মুখে এসে গতি কমিয়ে বাঁদিকে টার্ন নিল। গলির মুখ থেকে কিছুটা এগিয়ে গাড়ি দাঁড়াতেই ত্রিদীপ বলল, আসুন দাদা, এই বাড়িটাই বিক্রমবাবুর। এর নিচের তলাটা ওনার চেম্বার। গত রাত্রে এখানেই ওনার বডি পাওয়া যায়। অরুণাভ তার স্বভাব মতো চারিদিক ঘাড় ঘুরিয়ে নিরীক্ষণ করে নিচ্ছিল। বাগানের গেট থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত অন্তত 20 ফুট সিমেন্ট বাঁধানো রাস্তা। রাস্তার উপরে বেশ কয়েকটা কাদা মাখানো জুতোর ছাপ। অরুণাভর মনে পড়ল গতকাল রাত্রি 9টা নাগাদ বৃষ্টি হয়েছিল। বাড়ির আশেপাশে জমে থাকা কাদা পায়ে গত রাত্রের ঘটনার পর বহু লোক যাওয়া আসা করেছে। ত্রিদীপের সাথে অরুণাভকে ঢুকতে দেখে ঘটনাস্থলে পাহারায় নিযুক্ত 2জন কনস্টেবল এসে নমস্কার জানালো অরুণাভকে। এদের মধ্যে একজনকে অরুণাভ চেনে, ওর নাম ভূষণ লাহিড়ী। অরুণাভকে দেখে ভূষণ বলল, আরে দত্তদা, আপনিও এসেছেন, খুব ভালো হয়েছে। আসুন আসুন, ঘরটা দেখবেন তো? হ্যাঁ, দেখবো বলেই তো এসেছি। অরুণাভর উত্তর শোনার আগেই ভূষণ বিক্রমবাবুর চেম্বারের দরজা খুলে দিয়েছেন। ত্রিদীপকে উদ্দেশ্য করে অরুণাভ বলল, নিজের তলায় তো এই একটাই রুম মনে হচ্ছে। ওর ফ্যামিলি কোথায় থাকতেন? উপরে ঘর আছে 3টে। নিচেই অফিস রুম ছাড়াও একটা গ্যারেজ আর একটা স্টোর রুম আছে। ত্রিদীপ জবাব দিল। অরুণাভ ঘরে ঢুকে দেখল একটা মাত্র টেবিল আর বিক্রমবাবুর বসার রিভলভিং চেয়ার। মক্কেলদের বসার জন্য টেবিলের অন্য পাশে আরও 2টো চেয়ার আছে।
টেবিলের উপরে ডেস্কটপ কম্পিউটার, একটা টেবিল ল্যাম্প ছাড়াও ইতস্তত কিছু ফাইল আর কাগজ ছড়ানো রয়েছে। ফরেন্সিক আসা অবধি কোনো জিনিসে হাত দেওয়ার অনুমতি নেই। টেবিলের পিছন দিকে দুটো আলমারি রয়েছে, তার মধ্যে একটা কাচের আলমারি। বাইরে থেকে দেখা যায় ভেতরে হরেক রকম আইনের বই। অন্যটা ধাতব আলমারি, লক থেকে চাবির গোছা ঝুলছে। সেদিক থেকে নজর ফিরিয়ে নিয়ে ঘরের বিপরীত কোণে চোখ গেল অরুণাভর। ওদিকে একটা দরজা, সম্ভবত পেছনের দিকে যাওয়ার রাস্তা। দরজার দিকে তাকিয়ে অরুণাভ ত্রিদীপকে জিজ্ঞেস করল, দরজাটা খোলা যাবে? অরুণাভর কথা শুনে ত্রিদীপ হেসে জবাব দিল, দরজাটা খোলাই আছে দাদা, আমি কালই দেখেছিলাম। অর্থাৎ ঘটনার সময় দরজা খোলাই ছিল। হ্যাঁ, আর এদিকে দেখুন, বিক্রমবাবু এখানে উপুর হয়ে পড়েছিলেন, আর মোবাইলে কয়েকটা ছবি আছে, দেখাচ্ছি। অরুণাভ ত্রিদীপের হাত থেকে মোবাইল নিয়ে বিক্রমবাবুর মৃতদেহের ছবিগুলো এক এক করে দেখল। দেখা শেষ হলে ত্রিদীপকে বলল, এখানে তো এখন কিছু হাত দেওয়া যাবে না। আমি বরং বিক্রমবাবুর পরিবারের সঙ্গে একটু কথা বলে আসি। তুমি যাবে? চলুন। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার আগে পাশের গ্যারেজ ঘর আর স্টোর রুমের দিকে একবার চোখ বুলিয়ে নিল অরুণাভ। স্টোর রুম বিক্রমবাবুর চেম্বারের পাশে, কিন্তু তালা দেওয়া। গ্যারেজ ঘরটায় বাইরে থেকে তালা ছিল, কিন্তু ঘরের ভেতর দিয়ে গ্যারেজ রুমে যাওয়ার যে দরজা, সেটা খোলাই ছিল। একবার উকি মেরে অরুণাভ দেখল একটা পুরনো মডেলের মারুতি গাড়ি আর একটা হন্ডা টু হুইলার রাখা আছে। গ্যারেজ রুমের পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। দোতলার ঘরে ঢোকার মূল দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ত্রিদীপ গিয়ে নক করার পর আর পুলিশ পরিচয় দেওয়ার পর একজন মহিলা এসে দরজা খুললেন। দেখে পরিচারিকা বলেই মনে হয়। মহিলাকে উদ্দেশ্য করে ত্রিদীপ বলল, বলছি বাড়িতে সবাই আছেন তো? মহিলা অরুণাভর দিকে একবার সন্দেহ ভরে তাকিয়ে নিঃশব্দে ঘাড় নাড়লেন, অর্থাৎ সকলেই আছেন। ত্রিদীপ আবার বলল, সবাইকে ডাইনিংয়ে ডাকো, বলো পুলিশের লোক এসেছে, কিছু জিজ্ঞাসা করবে। মহিলা ভেতরে চলে যেতেই অরুণাভকে নিয়ে ত্রিদীপ ভেতরে ঢুকল। বিক্রম পোদ্দারের মৃত্যুর পর পুরো 5টা দিন কেটে গেছে। নানা কাজের ব্যস্ততায় ঘটনার কথা অরুণাভর আর সেভাবে মনেও ছিল না। গত রাত্রে ত্রিদীপ হঠাৎ অরুণাভকে ফোন করে জানালো যে বিক্রম পোদ্দারের অটোপসি রিপোর্ট এসে গেছে এবং এই ব্যাপারে তার অনুমান হুবহু মিলে গেছে। বিক্রমবাবুর হাতের আইভি ক্যানিউলা দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়েছে। কথাটা শোনার পরেই অরুণাভ ত্রিদীপকে প্রশ্ন করেছিল, তোমার অনুমানটা হলো কি করে? ক্যানিউলাতে তাজা ব্লাড স্টেন ছিল। ও, আশেপাশে কোনো সিরিঞ্জ বা কিছু পেয়েছিলে? মৃত্যুর কারণ কি? হার্ট অ্যাটাক না লাং ফেলিওর? না, ওই ঘরে আর তো তেমন কিছু পাওয়া যায়নি। বিক্রমবাবুর মৃত্যুটা হার্ট অ্যাটাকেই ছিল। মোটামুটি 50 ml মতো হাওয়া দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। এখন তো একবার ঘরটা দেখা যেতেই পারে। হ্যাঁ, এখন পারবে। কখন যাবেন বলুন? আজ অদিতির ছুটি আছে, ভাবছি একবার দুপুরের দিকে দুজনেই যাব। তুমি আসছো তো? হ্যাঁ, একটা কল করে নেবেন। রাতে এই অবধি কথা হওয়ার পর অরুণাভ ল্যাপটপ নিয়ে বসে পড়েছিল বিক্রমবাবুর বাড়ির লোকের নেওয়া বয়ানগুলোতে চোখ বোলাতে। মাঝে অটোপসি রিপোর্ট না আসা অবধি আর ব্যাপারটা নিয়ে ভাবা হয়নি। দুপুরে যখন আর একবার দেখা করতে যাবেই, তখন একবার ঝালিয়ে নেওয়াই ভালো। ঝালিয়ে নিতে বসেই কখন যেন রাত পেরিয়ে ভোর হয়ে গেছিল। সোফায় বসে বসেই অরুণাভ প্রায় 2-3 ঘন্টার ন্যাপ নিয়েছে। অভ্যাসবশত ভোরের আলো ফুটতে না ফুটতেই চোখ খুলে যায় অরুণাভর। এমন সময় অদিতি বিছানা ছেড়ে বসার ঘরে এসে হাজির। অরুণাভকে জাগতে দেখে গলা ঝেড়ে নিয়ে পাশে বসে অদিতি বলে, মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে? কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে? অদিতি যে একেবারেই আর্লি রাইজার নয় সে কথা বিয়ের আগে থেকেই অরুণাভ জানে। বিয়ের পরে আরও জেনেছে বিভৎস নাক ডাকা, ঘুমের ঘোরে বকা, এমনকি হাত পা চালানো অবধি। কিন্তু এত সকালে অদিতি জেগেছে দেখে মনে মনে অরুণাভ ভাবল বুঝি স্বপ্ন দেখছে। আর একবার ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে হয়তো দেখবে অদিতি গভীর ঘুমে মত্ত।
কিন্তু সেসবের আর প্রয়োজন হলো না। অরুণাভকে সোজা হয়ে বসতে দেখে অদ্বিতীয় অভ্যাসবশত অরুণাভর কোলে এসে বসেছে। অতএব স্বপ্ন নয়, সত্যি অদিতি ভোরবেলায় জেগে। অরুণাভ ছড়নেওয়ালা নয়, গীতাঞ্জলি তার বহুবার পড়া আছে। জবাবে সেও বলল, প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছে বসে। অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে। গীতাঞ্জলির দুটো লাইন শুনে অদিতি বলল, সারা রাত ল্যাপটপ নিয়ে বসে এখন বলছো প্রেমের হাতে ধরা দেবে। তা কি এত কাজ করছিলে যে সারা রাত লিভিং হলে কাটিয়ে দিলে? আরে ওই উকিল মার্ডার কেস, কাল অটোপসি রিপোর্ট এসেছে। ত্রিদীপ ঠিকই অনুমান করেছিল এয়ার অ্যাম্বুলিজম করা হয়েছে। ও, দ্যাট মিন্স মার্ডার। তা কাকে সন্দেহ করছো? ঠিক বোঝা যাচ্ছে না, তবে যেই করে থাকুক তার মেডিকেল নলেজ যথেষ্ট আছে। এইটুকু আজকাল গুগল বাবাজির দয়ায় সবাই জেনে যায়। তা যায়, কিন্তু জানা আর এক্সিকিউট করার মধ্যে যথেষ্ট ফারাক আছে। একটু থেমে অরুণাভ আবার বলল, আজ দুপুরে একবার যাব স্পটে, যাবে তো? চলো। বয়ান তো আগে নিয়েছো তুমি, নাওনি? হ্যাঁ, জাস্ট প্রাইমারি একটা, তেমন কিছু না। কি শুনি? এই তো নাগের বাজারের কাছে বিক্রমবাবুর একটা ছোট দোতলা বাড়ি। একতলায় বড় একটা ঘরে ওর চেম্বার, বাকি দুটো ঘরের মধ্যে একটা গ্যারেজ আর একটা স্টোর রুম। দোতলায় ওর পরিবার থাকেন, ওর স্ত্রী সবিতা, বড় মেয়ে সর্বাণী, ছোট মেয়ে ইন্দ্রাণী আর ছেলে নীলাদ্রি। যেদিন রাত্রে বিক্রমবাবু খুন হন সেদিন রাতে বাড়ির কাজের মেয়ে পূজা রাত 11টা নাগাদ বিক্রমবাবুকে রাতের খাবারের জন্য ওর অফিস ঘরে ডাকতে যায়। গিয়ে দেখে যে ঘরের দরজা খোলা, বিক্রমবাবু চেয়ারের কাছে মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন, এমনকি পিছনের দিকের দরজাটাও খোলা। এরপর বাড়ির লোক এসে বিক্রমবাবুকে ডাকাডাকি করে কোনো সাড়া পান না। নীলাদ্রি ডাক্তার ডেকে আনে, ডাক্তার এসে ওর ডেথ কনফার্ম করে। ডাক্তার ডেকে আনলো কেন? হাসপাতালেও তো নিয়ে যেতে পারতো। নীলাদ্রি বলল যে ওর ধারণা ওরা নিচে আসার আগেই বিক্রমবাবু মারা গিয়েছিলেন। ও পালস চেক করেছিল, সেই কারণে ওরা আর বডি নাড়াচাড়া করেনি। বিক্রমবাবু কিছুদিন ধরে ভাইরাল ফিভারে ভুগছিলেন, হাতে আইভি ক্যানিউলাও পড়ানো ছিল অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, এবং এই অ্যান্টিবায়োটিক 2 দিন ধরে দিচ্ছিলেন নীলাদ্রি। এমনকি বাবার যাবতীয় ওষুধপত্রের দায়িত্ব উনি নিয়ে থাকেন। কি বুঝছো? মেডিকেল নলেজ। আর একটু ভেবে নিয়ে অদিতি বলল, ঘরদোর কেমন দেখলে? মানে কোনো ট্রেসপ্যাসিং? আচ্ছা, বাড়ির লোকের সাথে সম্পর্ক কেমন ছিল? ট্রেসপাসিং তো নেই মনে হলো, হলে তো ফরেন্সিক রিপোর্টে থাকতো। ফ্যামিলি ডিটেলস এর বেশি কিছু নেওয়া হয়নি, তবে ঘটনার সময় বাড়ির লোক সব বাড়িতেই ছিল। বাইরের কেউ এসেছিল চেম্বারে দেখা করতে? কাজের মেয়েটা বলল রজতাভ ঘোষাল নামে একজন মাঝে মধ্যে বিক্রমবাবুর কাছে আসতেন, এই ফ্যামিলি ফ্রেন্ড। উনি রাত্রি 9টা নাগাদ বেরিয়ে যান। পুলিশ ওর সঙ্গে যোগাযোগ করেছে। রিপোর্ট অনুযায়ী বিক্রমবাবুর মারা যাওয়ার সময় 9:30 থেকে 10:30টার মধ্যে, তাই না? ইয়েস। তার মানে রজতাভ বাবুও সন্দেহের বাইরে নয়। একদমই তাই। তবে হত্যার কারণ... অরুণাভর মুখের কথাটা শেষ হলো না, ফোনের রিং বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে অরুণাভ দেখল ত্রিদীপের ফোন। হ্যালো বলার আগে ত্রিদীপের গলা পেল অরুণাভ। দাদা, বিক্রম বাবুর বাড়ি যাওয়ার আগে একবার থানায় দেখা করে যাবেন। একটা জব্বর টুইস্ট আছে এই কেসটায়, খুনি একেবারে হাতের মুঠোয়। আচ্ছা, ওকে, দুপুরে দেখা হচ্ছে, তবে দুজনেই যাব। অরুণাভ ফোন কেটে দিয়ে অদিতির দিকে তাকিয়ে বলল, এবার আর আমার দরকার পড়লো না পুলিশের। ত্রিদীপ বলল খুনি একেবারে হাতের মুঠোয়। কথা বলতে বলতে ডান হাতটা মুঠো করে হাওয়ায় ঘোরালো অরুণাভ। ওভাবে বলছো কেন? পুলিশ কি কিছুই পারে না, নাকি সব কেসেই ওদের তোমাকে দরকার লাগে? তবে ভালোই হয়েছে, টাকা পয়সা তো পেতে না, বেকার খাটনি হতো। তার চেয়ে ওদের কাজ ওদেরই করতে দাও। সব সময় টাকার চিন্তা করলে হবে? খুনের কেস স্টাডি করলেও তো কত কিছু জানা যায়। আজকাল সব নতুন নতুন চোর আর খুনিদের উপদ্রব হয়েছে। এক পেট খাবার খেয়ে কোথাও বেরোতে অসুবিধা হয় অরুণাভর, তাই দুপুরে ভাত ঘুম না দিলেও একটু বালিশে পিঠ দিয়ে নিউজ দেখা অভ্যাস আছে অরুণাভর। অদিতি এই সময় অফিসের কাজগুলো সাজিয়ে নেয়। আজ খাবারটা একটু বেশি জব্বর হয়ে গেছে,
ঝাল ঝাল মাটনের ঝোল আর সরু চালের ভাত। বিয়ের আগে অরুণাভ জানতো ক্রিমিনাল কেসে অদিতির মাথা খুব শার্প। বিয়ের পর জেনেছিল শুধু মাথাটাই নয়, রান্নার হাতটাও শার্প। যেদিন কুন্তি ধরে সেদিন অরুণাভর মেদ বাড়ে, আর পরের দিন সকালে মর্নিং ওয়াকে কিছু বাড়তি পরিশ্রম হয়। আজকেও ব্যতিক্রম হলো না। মাটনটা অদিতি একটু বেশি ভালো রেঁধেছিল। অরুণাভ হাতে রিমোট নিয়ে ঢুলতে শুরু করেছে দেখে অদিতি বলল, আই একদম ঘুমাবে না, ওঠো বলছি। এর উত্তরে অরুণাভ একবার ঘাড় সোজা করে শব্দ করে আবার ঢুলতে শুরু করলো। অদিতির নজর ল্যাপটপের স্ক্রিনে ছিল। হঠাৎ অরুণাভ বলল, আমি জানি ত্রিদীপ কাকে সাসপেক্ট করছে। কাকে? ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে অদিতি তাকায় অরুণাভর দিকে। অরুণাভর চোখ তখনও বন্ধ, শুধু ঘাড় পিছনের দিকে বালিশে হেলিয়ে দিয়েছে, কপালে সামান্য ভাঁজ। অদিতি মনে মনে ভাবে, লোকটা কি ঘুমিয়ে ঘুমিয়েও ভাবতে পারে? রজতাভ ঘোষাল। কি করে বুঝলে? অদিতি জোর গলায় পড়ল। ল্যাপটপে স্ক্রিন নামিয়ে দিয়ে ততক্ষণে অরুণাভর দিকে সোজা হয়ে ঘুরে বসেছে অদিতি। অরুণাভ এবার চোখ খুলে অদিতির দিকে তাকিয়ে বলল, এই কেসে একমাত্র রজতাভ ঘোষাল এমন একজন চরিত্র যে সাসপেক্ট হলেও আমি এখনো জেরা করিনি। মানে আমার সঙ্গে ওর সরাসরি পরিচয় হয়নি, এবং আমি ওর সম্পর্কে কিছু না জানলেও ফরেনসিক তদন্তের মাধ্যমে পুলিশ ওর ব্যাপারে অনেক কিছুই জানে। খুনি যদি আমার পরিচিত হতো তাহলে ত্রিদীপ আমাকে নামটা বলতো, ফোনে এইভাবে রহস্য করতো না। তুমি কি পুলিশের ওপরেও গোয়েন্দাগিরি শুরু করলে এবার? আরে না না, সাথে থাকতে থাকতে জানা হয়ে যায়। তুমি আমার আইনত স্ত্রী হলে, পুলিশ তো আমার পরকীয়া, বুঝলে ম্যাডাম? অদিতি কিছু না বলে ঠোঁট বেঁকিয়ে উঠে যায়। এই তো, বিশ্বাস হলো না তো? তোমাদের মেয়েদের জানো তো এই একটাই প্রবলেম, ঘরের লোকটার কথা এক কথায় কিছুতেই মানবে না। বাজি ধরবে আমার সঙ্গে, ত্রিদীপ রজতাভ ঘোষালকে বিক্রমবাবুর খুনের দায়ে ধরেছে বা ধরবে। অদিতি অরুণাভর একটা প্যান্ট আর শার্ট এনে গায়ের উপরে ছুড়ে দিয়ে বলল, রেডি হও, তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি ফিরতে পারবো, আমার কাজ আছে। লালবাজারে পৌঁছে ত্রিদীপের কাছে প্রথম সাসপেক্টের নাম শুনে অদিতির মুখ শুকিয়ে গেল। অরুণাভ তখন অদিতির মুখের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। কি ম্যাডাম, তাহলে শর্তটা তো হেরে গেলেন। অরুণাভর বিকশিত দন্ত দেখে ত্রিদীপ কিছুটা আন্দাজ করেছিল যে মিয়া বিবির মধ্যে কিছু একটা নিয়ে শর্ত লেগেছিল, কিন্তু কি নিয়ে সেটা ধারণা করতে পারেনি ত্রিদীপ। অতএব সে একবার অদিতি একবার অরুণাভর দিকে ফ্যাল ফ্যাল করে তাকাতে লাগলো। ত্রিদীপের চাউনি দেখে অরুণাভ বলল, আমি অদিতিকে বলেছিলাম ত্রিদীপ রজতাভ ঘোষালকে খুনি হিসাবে ধরেছে। ত্রিদীপ অবাক হয়ে বলে, কি করে বুঝলেন দাদা? আমি তো নাম বলিনি আপনাকে। তা বলনি ঠিক, কিন্তু অনুমান বলে একটা জিনিস হয়, এর ওপরে ভিত্তি করে আমাদের এগোতে হয়। তোমার সাসপেক্ট যদি আমার পরিচিত হতো তাহলে তুমি আমাকে নামটা ফোনেই বলতে। একমাত্র রজতাভ ঘোষালের সঙ্গে আমার পরিচয় ছিল না, কিন্তু পুলিশের সন্দেহের মধ্যেই উনি ছিলেন। ত্রিদীপ একটা শুকনো ঢোক গিলে বলল, এমনি এমনি আপনাকে কি আমি গুরুদেব বলি? সেসব কথা থাক, তুমি বরং আমাকে বলো রজতাভ ঘোষালের বিরুদ্ধে কি এমন প্রমাণ পেলে যে ওকে খুনি ভাবছো? ভাবছি কি দাদা, খুনি তো স্বয়ং লকাবে, ওপেন অ্যান্ড শার্ট কেস। কথাটা বলে অরুণাভর দিকে একটা ফাইল এগিয়ে দিল ত্রিদীপ। ফাইল হাতে নিয়ে অরুণাভ ফরেন্সিক রিপোর্ট আগে পড়ছিল। রিপোর্টে লেখা ছিল, রজতাভ বাবুর হাতের আঙুলের ছাপ পাওয়া গেছে চেম্বারের পিছনের দরজার হাতলে, টেবিলের জিনিসে, আলমারিতে, এমনকি পিছনের দিকের সিমেন্টে বাঁধানো জায়গার উপরেও যে পায়ের ছাপ পাওয়া যায় সেটা রজতাভ বাবুর জুতোর। সেই ছাপ বিক্রমবাবুর চেম্বারের ভিতরেও ছিল, কিন্তু রজতাভ বাবু বিক্রমবাবুর চেম্বার থেকে বেরিয়েছেন রাত 9টা নাগাদ। তখনও বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে 9:30টার পর, অর্থাৎ সামনের দরজা দিয়ে বেরিয়ে যাবার পরে রজতাভ বাবু আবার ফিরে এসেছিলেন। এছাড়াও পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে বিক্রমবাবু 3-4টে ব্যাংক অ্যাকাউন্টে গত 1 মাসে বেশ কিছু টাকা জমা করেছেন, যেটা বিক্রমবাবুর আয়ের সঙ্গে খাপ খায় না। এবং যেদিন যেদিন টাকা জমা দেওয়া হয়েছে ঠিক সেদিন বা তার একদিন আগে সমপরিমাণ টাকা রজতাভ বাবু ব্যাংক থেকে তুলেছেন। এর থেকে পুলিশের অনুমান রজতাভ বাবুকে বিক্রমবাবু কোনো কারণে ব্ল্যাকমেল করছিলেন।
সেই আক্রোশের কারণেই রজতাভবাবু বিক্রমবাবুকে খুন করেছেন। যেহেতু রজতাভবাবু নিজে একজন ডক্টর, সেই কারণে আইভি ক্যানিউলা দিয়ে এয়ার পুশ করে মার্ডার করা ওর পক্ষে কোনো বড় ব্যাপার নয়। এতদূর বলার পর অরুণাভ ফাইল বন্ধ করে ত্রিদীপকে বলল, তোমরা পুলিশেরা বড় তাড়াহুড়ো করো, বুঝলে? আবার কেন? ত্রিদীপ এবার একটু বিরক্তই হলো। রজতাভবাবুর হাতের ছাপ পেলেই সে খুনি হয়ে গেল। আর ব্যাংক থেকে টাকা যদি উনি বিক্রমবাবুকে দিয়েও থাকেন, তাহলে হয়েছেটা কি? ব্ল্যাকমেলের একটা কারণ তো থাকবে। রজতাবু বাবু নিজে স্বীকার করেছেন যে উনি বিক্রমবাবুর ঘরে দ্বিতীয়বার গেছিলেন, তাও আবার পিছনে দরজা দিয়ে বেরিয়ে এসেছিলেন। রজতাভ বলেছেন যে উনি খুন করেছেন। এবার ত্রিদীপ একটু আমতা আমতা করে বলল, না, তবে উনি বলেছেন যে যখন উনি বিক্রমবাবুর চেম্বারে ঢোকেন তখন বিক্রমবাবু মারা গেছেন। তাই নাকি? হ্যাঁ, আর পুলিশের কাছে তথ্য লুকানোর দায়েও ওনাকে গ্রেপ্তার করা যেতেই পারে। আমি কি একবার রজতাভবাবুর সঙ্গে দেখা করতে পারি? ওকে, আমি কনস্টেবল ভূষণ বাবুকে বলে দিচ্ছি। এই বলে ত্রিদীপ রিসিভারে ডায়াল করে ভূষণ লাহিড়িকে ডেকে পাঠালেন। মিনিট পাঁচেকের মধ্যে ভূষণ এসে হাজির। অরুণাভ আর অদিতি ভূষণের পেছন পেছন লকআপ রুমের দিকে চলতে শুরু করল। ভূষণ একটা সেলের সামনে এসে হাঁক পেরে বলল, ডাক্তারবাবু, আরে ও ডাক্তারবাবু, আপনার সাথে এই স্যার দেখা করতে চান। স্যার যা জিজ্ঞেস করবেন সব সত্যি উত্তর দেবেন। এখন একমাত্র ইনিই আছেন যে আপনাকে বাঁচাতে পারেন। কথাটা বলে নিয়ে ভূষণ লাহিড়ী একটা তাচ্ছিলের হাসি দিয়ে চলে গেলেন। অরুণাভ সেলের দিকে দেখল, সেলের ভেতরে যে ডাক্তারবাবু আছেন তার বয়স খুব বেশি হলে 30 হবে। চোখে একটা রিমলেস চশমা, চেহারায় আভিজাত্যের ছাপ আছে। অরুণাভ রজতাভ ঘোষালকে এক ঝলক দেখে সোজাসুজি প্রশ্ন করে বসল, আপনি কি বিক্রমবাবুকে খুন করেছেন? রজতাভ একটু অন্যমনস্ক ছিল। খুন কথাটা শুনে অরুণাভর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, খুন? না, আমি কোনো খুন করিনি। বিশ্বাস করুন, আমি অন্তত 1000 বার বলেছি যে আমি যখন বিক্রমবাবুর ঘরে দ্বিতীয়বার যাই তখন উনি অলরেডি মৃত। আপনি দ্বিতীয়বার বিক্রমবাবুর ঘরে কেন গেলেন? এবার রজতাভ বাবুকে বেশ চিন্তিত দেখালো। উনি আমার কাছ থেকে কিছু টাকা পেতেন, সেটা দিতে গিয়েছিলাম। কিসের টাকা এবং কত টাকা? হ্যাঁ, তা প্রায় 1,02,000 তো হবেই। পুরনো একটা বকেয়া ছিল, সেটা দিতে গিয়েছিলাম। আপনি তো সন্ধে থেকে ওর ঘরে ছিলেন, তখন কেন দিলেন না? ক্যাশ ছিল না, আমি চেক আনতে গিয়েছিলাম। আর চেক নিয়ে এসে সোজা পেছনের দরজা দিয়ে ঢুকলেন যাতে কেউ দেখতে না পায়। না না, আমি সামনের দরজা দিয়েই ঢুকেছিলাম, কিন্তু ভেতরে ওই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে যাই। উপর থেকে কেউ নেমে এলে সরাসরি মুখোমুখি হয়ে যাব, এই ভেবে আমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসি। কি দৃশ্য? হ্যাঁ, যে টেবিলে ফাইলপত্র সব ছড়ানো, বিক্রমবাবু মাটিতে পড়ে আছেন। আমি নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখলাম শ্বাস চলছে না। আপনি কি বিক্রমবাবুর আলমারি খোলার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, মানে না, আমি আলমারি। অরুণাভ আবার হুঙ্কার দিয়ে ওঠে, রজতাভবাবু, আপনি কি বিক্রমবাবুর আলমারি খোলার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, মানে কিন্তু আলমারি থেকে আমি কিছুই সরাইনি, আমি কিছু করিনি। কি করতে চেয়েছিলেন? রজতাভ বাবু চুপ। অরুণাভ বলল, আপনি কি জানেন বিক্রমবাবুর মৃত্যু কিভাবে হয়েছে? অটোপসি রিপোর্ট কি বলছে? রজতাভ বাবু নিঃশব্দে ঘাড় নেড়ে বোঝালেন যে তিনি জানেন। অরুণাভ আবার বলল, আপনি ডাক্তার, শিরায় হাওয়া পুশ করে নিঃশব্দে যে মৃত্যু ঘটানো যায় সেটা আপনি বিলক্ষণ জানেন, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমি একজন ডাক্তার, আমি কি জানবো না যে আমার উপস্থিতি ফরেন্সিক দল টের পেয়ে যাবে, আর অটোপসি রিপোর্টেও যে সব ধরা পড়ে যাবে সে কথাও আমার জানা। তাহলে আমি কেন খুন করব বলুন? রাগের মাথায় অনেক কিছুই করা যায় রজতাভবাবু, তবে সত্যি কিছু যদি না করে থাকেন তাহলে যা যা জানেন সব বলে দিন, সত্যিটা লুকাবেন না, এতে হয়তো আপনার উপকারী হবে। রজতাভ বাবুকে আর না ঘাটিয়ে সেল থেকে বেরিয়ে আসে অরুণাভ। আজকের জন্য এটুকুই যথেষ্ট। অদিতি আর ত্রিদীপকে সাথে নিয়ে সোজা পৌঁছে যায় বিক্রমবাবুর বাড়ি। বিক্রমবাবুর চেম্বারটা নিজের মতো করে আর একবার নিরীক্ষণ করতে চায় অরুণাভ। বিক্রমবাবুর ঘরে ঢুকে প্রথমে টেবিল, ডেস্কটপ কম্পিউটার আর বিক্রমবাবুর ব্রিফকেস ঘাটাঘাটি করে অরুণাভুর সোজা চোখ চলে যায় আলমারির দিকে।
আলমারিতে রজতাভবাবুর আঙুলের ছাপ ছিল, কিন্তু ওনার কথা অনুযায়ী আলমারি থেকে কিচ্ছু চুরি করেননি। আলমারির হাতলটা ধরে একবার টেনে দেখতেই বোঝা গেল তালা বন্ধ। ফরেন্সিকের কাজ হয়ে যাওয়ার পর তালা বন্ধ করা আছে। ত্রিদীপ অরুণাভকে আলমারি খুলতে দেখে বলল, তালা দেওয়া আছে, আমি নীলাদ্রিকে চাবি আনতে বলেছি। ত্রিদীপের কথা শেষ হতে না হতেই অরুণাভ দেখল নীলাদ্রি চাবি হাতে ঘরে ঢুকল। নীলাদ্রিকে উদ্দেশ্য করে অরুণাভ বলল, আপনার বাবার ঘরের যাবতীয় জিনিস দেখছি লক করা থাকে, তা চাবি কি এখানেই থাকে, নাকি আপনার বাবা দোতলায় যাওয়ার আগে সঙ্গে নিয়ে যেতেন? বাবার জিনিসপত্র আমরা বিশেষ একটা ঘাঁটি না, মানে ঘাঁটতাম না। এই ঘরের দুটো আলমারির চাবি বাবা সব সময় বাবার কাছেই রাখতো, সম্ভবত বাবার ব্রিফ কেসে রাখতো। আর এই ঘরের চাবি বাবা দোতলায় যাওয়ার আগে সাথে করে নিয়ে যেত। আর ব্রিফকেস সেটা কোথায় থাকতো? ওটা এখানে এই ঘরেই থাকতো, শুধু টাকা পয়সা ছাড়া বাবা কাজের জিনিসপত্র এই ঘরেই রাখতো। আচ্ছা নীলাদ্রি বাবু, একটা কথা জিজ্ঞাসা করি, রজতাভ বাবুর সঙ্গে আপনাদের রিলেশনটা কীরকম? শুনলাম অনেক পুরনো ফ্যামিলি ফ্রেন্ড। রজতাবদার বাবা লক্ষ্মীকান্ত ঘোষালের সময় থেকেই আমার বাবা ওনাদের পারিবারিক ব্যবসায় আইন সংক্রান্ত পরামর্শ দেওয়ার কাজ করতেন। ওই সময় বাবার ওকালতি খুব একটা ভালো চলতো না। পরে লক্ষ্মীকান্তবাবু প্যারালাইজড হয়ে যাওয়ার পরেও রজতাবদার মা মানে কনকলতা ঘোষাল যখন ব্যবসার হাল ধরলেন, তখন বাবা সুদিনের মুখ দেখেছিল। ঘোষালদের কিসের ব্যবসা? লক্ষ্মীকান্তবাবুর সময় তো চালের ব্যবসা ছিল, তবে মূল ব্যবসা ছিল তেজারতির, মানে সুদের কারবার। উনি বিছানায় পড়ার পর থেকে কনকলতা কাকিমা যখন ব্যবসার হাল ধরেন, তখন তেজারতির ব্যবসা বন্ধ করে দেন। এমনকি বাজারে যত বকেয়া ছিল সেসবও আর উদ্ধার করেন। কেউ দিতে এলে নিতেন, তবে সুদ নয়, আসল থেকে কেটে নিয়ে তার খাতা বন্ধ করে দিতেন। পরে চালের ব্যবসাও ধীরে ধীরে বন্ধ করে দিয়ে একটা প্রেস কিনে নিলেন। বাবার সাথে ওনার যোগাযোগ বরাবর ছিল, এসব তো বাবার মুখেই শুনেছি। এই তো মাস 3 হলো কনকলতা কাকিমা মারা গেল, ক্লোন ক্যান্সার। আচ্ছা। অরুণাভ একটু থেমে আবার বলল, বিক্রমবাবুর সঙ্গে আপনার রজতাবদার কীরকম সম্পর্ক? মানে কোনোদিন কোনো রকম ঝগড়া ঝামেলা? আমি তো কোনোদিন রজতাবদাকে উঁচু গলায় কথা পর্যন্ত বলতে শুনিনি। উনি তো এই কিছুদিন হলো হায়দ্রাবাদ থেকে ফিরেছেন। আগে তো বাবার কাছে এত আসতেন না। এই ইদানিং কাকিমা মারা যাওয়ার কিছুদিন আগে থেকে রজতাবদার সাথে বাবার ঘনিষ্ঠতা বেড়েছিল। আসলে ওদের পরিবারে আর তো কেউ নেই, বাবার সাথেই যা যোগাযোগ ছিল। ওর স্ত্রী? রজতাবদার স্ত্রী দক্ষিণ ভারতীয় অবাঙালি কালচারের, বিয়ের পর এখানে কোনোদিনও থাকেননি। এখানকার আদব কায়দা কিছু জানা ওনার পক্ষে সম্ভব নয়। অরুণাভ নীলাদ্রির কথা শুনে চুপ করে রইল দেখে নীলাদ্রি আবার বলল, স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলুন। রজতাবদা এই কাজ করবে বলে আমার মনে হয় না। মনে না হওয়া সত্ত্বেও অনেক কিছুই ঘটে নীলাদ্রি বাবু। আমরা ওকে সাসপেক্ট হিসাবে অ্যারেস্ট করেছি ঠিকই, তবে ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ। যদি প্রমাণিত হয় যে উনি কিছুই করেননি, তাহলে ওকে নিশ্চয়ই ছেড়ে দেবো আমরা। সে তো ঠিকই। স্যার আমাকে এবেলা দোকানে যেতে হবে, যদি আপনাদের কাজ হয়ে গিয়ে থাকে আমাকে একটু অনুমতি দেবেন। নীলাদ্রি বেরিয়ে গেলে অরুণাভ আলমারি থেকে কিছু ফাইলপত্র এনে টেবিলে রাখে। এত ফাইল দেখে অদিতি বলে, এখন কি এসব ঘাটবে তুমি? এত সময় নেই। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সব ঘাঁটবো না, জাস্ট একটু আইডিয়া নেব। অদিতিকে কথাটা বলে চোখে চশমা লাগিয়ে অরুণাভ একটা চেয়ার নিয়ে থেবড়ে বসল। অদিতি বলল, আমি বরং বাগানটা একটু ঘুরে আসি। বিক্রমবাবুর চেম্বারের পেছনের দিকে যে দরজা ছিল সেটা দিয়ে বাগানে যাওয়া যায়। অদিতি সেই দরজা দিয়ে বেরিয়ে বাগানের দিকে হাঁটতে হাঁটতে চারিদিক দেখছিল। কয়েকদিন ধরে বিকেলে প্রায় রোজ বৃষ্টি হচ্ছে, তাই বাগানের মাটি একেবারে শুকনো নয়। কোথাও কোথাও তো একেবারে ঘাসে ঢাকা জমির নিচে চিটচিটে কাদা জমে আছে। অদিতি বাড়ির দেওয়াল বরাবর হাঁটতে হাঁটতে বাড়ির উপরের দিকে তাকালো। দোতলা বাড়ি, তবে মনে হয় 3 তলায় বাড়ি তৈরির কাজ চলছে। 3 তলার দেওয়ালে ইট বেরিয়ে আছে, এখনো সিমেন্টের প্রলেপ চড়েনি। উপরের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ মনে হলো দোতলার একটা জানলা থেকে কেউ সরে গেল। এর হ্যালো? মধ্যে ত্রিদীপ হ্যালো? হ্যালো হ্যালো বলতে বলতে হ্যালো? বিক্রমবাবুর হ্যালো? রুমের বাইরে বেরিয়ে এলো। হ্যালো, তুই স্যার এই বাড়িতে কোথাও নেটওয়ার্ক পাওয়া যায় না।
অদিতি মন দিয়ে ত্রিদীপের ফোন করা দেখছিল। ত্রিদীপ খানিকক্ষণ হ্যাঁ করে একটু ভুরু কুচকে একটু ঠোঁট কামড়ে যখন ফোন কাটল, তখনও অদিতি ত্রিদীপের দিকে তাকিয়ে। অদিতিকে ওভাবে তাকাতে দেখে ত্রিদীপ বলল, ব্যাপারটা বেশ জটিল হলেও হতে পারে। কি হয়েছে রে? ভেতরে চল বলছি। অদিতি আর ত্রিদীপ দুজনে ভেতরে এসে দেখে অরুণাভ এক গাদা কাগজের স্তূপের ভেতর থেকে বেছে বেছে কয়েকটা কাগজের ছবি মোবাইলে ক্লিক করছে। অরুণাভকে ছবি তুলতে দেখে অদিতি জিজ্ঞেস করল, কিছু পেলে? তেমন কিছু জরুরি না, তবে উকিলবাবুর পার্সোনাল কয়েকটা ব্যাপারে জানা গেল। কি? দেখাচ্ছি। এর মাঝেই ত্রিদীপ বলে উঠল, একটা খবর আছে। কি? অরুণাভ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। লালবাজার গোয়েন্দা সূত্রের খবর, বিক্রমবাবুর একটি বেনামি ব্যাংক অ্যাকাউন্ট ছিল। সেখানে 1889 সাল থেকে নিয়মিতভাবে প্রতি মাসে কিছু টাকা আসত। টাকার অঙ্ক ধীরে ধীরে বৃদ্ধি করা হয়েছিল। গত 5 বছর আগে সেই টাকা আসা বন্ধ হয়ে যায়। তারপর থেকে ওই অ্যাকাউন্ট আর ব্যবহার করা হয়নি। টাকা আসতো যে অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্টের মালিকের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কে? কনকলতা ঘোষাল, রজতাভ বাবুর মা। আই সি। একটু অবাক হলাম, তবে খুব চমকপ্রদ কিছু না। আমিও কিছু পেয়েছি ফাইলের ভিতরে। কি? রজতাভ বাবুর তো বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল। এদিকে বিক্রমবাবুর ছোট মেয়ে ইন্দ্রাণীর বিয়ের তারিখ ছিল আগামী সপ্তাহে। কিন্তু এখানে দেখো, এখানে একটা কাগজে ইন্দ্রাণী আর রজতাভর জটক বিচার করা হয়েছে। রাফ কাগজ, কিন্তু করা হয়েছে। জটক বিচার করে জ্যোতিষ পাস মার্কও দিয়েছেন। মানে বিয়ে দিলে সহজেই দেওয়া যায়। 36-এর মধ্যে 25টি গুণ মিলে গেছে। তবুও বিয়েটা হলো না কেন? কই দেখি। অদিতি আর ত্রিদীপ দুজনেই একসাথে এগিয়ে এলো। ত্রিদীপ কাগজটা দেখে বলল, হতে পারে কনকলতা ঘোষাল বা বিক্রম পোদ্দারের মধ্যে কেউ একজন রাজি ছিলেন না। কনকলতা রাজি না হওয়ার চান্সই বেশি। তবে বিক্রমবাবুর যে ইচ্ছা ছিল সেটা সযত্নে রাখা এই কাগজটাই প্রমাণ করছে। রজতাবও হতে পারে, মানে রজতাবর হয়তো বিয়েতে মত ছিল না। হ্যাঁ, এটাও হতে পারে। আর এই কারণেই হয়তো কনকলতা পিছিয়ে গেলেন। আমাকে থানায় যেতে হবে। আপনারা বেরোবেন তো, নাকি দোতলায় যাবেন? উপরে যাব একবার। আমি যখন বাগানে দাঁড়িয়েছিলাম তখন কেউ একজন ওপরের জানলা থেকে আমাকে দেখছিল। আমি ওপরে তাকাতেই সরে গেল। ঘরগুলো আরেকবার দেখব। তোমার তাড়া থাকলে তুমি এগোও ত্রিদীপ। ত্রিদীপ চলে যাওয়ার পর অরুণাভ অদিতিকে বলল, ব্যাপারটার শেকড় অনেক গভীরে। 1989 সালে রজতাভ, নীলাদ্রি, ইন্দ্রাণী, সর্বাণী এরা সবাই কিন্তু শিশু। সঠিক ব্যাপারটা জানতে হলে এমন কাউকে পাকড়াও করতে হবে যে ওই সময়ের ঘটনা সম্পর্কে আমাদের একটু আলোকপাত করতে পারবে। ভুল বললে। রজতাব আর সর্বাণীর জন্ম 1987 সালে। ওরা শিশু ছিল। নীলাদ্রি 1990 আর ইন্দ্রাণী 1991। ওদের জন্মই হয়নি। একদম ঠিক বলেছ। কিন্তু ওই সময়ে এই সব ঘটনার সাক্ষী কে থাকতে পারে? বেস্ট অ্যান্ড নিয়ারেস্ট অপশন সবিতা পোদ্দার, বিক্রম বাবুর ওয়াইফ। রাইট। চলো তবে উপরে যাওয়া যাক। বিক্রমবাবুর স্ত্রী সবিতা দেবী দরজা খুলে অদিতিকে দেখে একটু অবাক হয়েছিলেন। পরে অরুণাভকে দেখে চিনতে পারেন। অরুণাভ সবিতা দেবীকে বলল, আমরা আপনার সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই। আমার ঘরে বসতে পারেন। সবিতা দেবী সম্মতি জানালেন। অরুণাভ আর অদিতি সবিতা দেবীকে প্রশ্ন করার জন্য ওনার ঘরে নিয়ে গিয়ে বসালেন। সাবেকি আমলের সামান্য কিছু আসবাবপত্র, ঘরের এক পাশে খাট আলমারি, অন্য পাশে বসার সোফা সেট। অরুণাভকে সোফাতে বসতে ইশারা করে সবিতা দেবী বললেন, আপনাদের জন্য একটু চা বলি? না, তার দরকার নেই। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। কয়েকটা কথা বলেই আমরা চলে যাব। আচ্ছা, বলুন কি জানতে চান? অরুণাভ প্রশ্ন শুরু করার আগে অদিতি বলল, তুমি বরং ওনার সাথে কথা বলো, আমি একটু ঘরগুলো ঘুরে দেখি। অদিতিকে সোফা থেকে উঠতে দেখে সবিতা দেবী বললেন, বেশ তো, আমার মেয়ে ইন্দ্রাণী আছে পাশের ঘরে।
সর্বাণীও আছে। যান, কিছু জিজ্ঞাসা থাকলে করতেও পারেন। অদিতি ঘর থেকে বেরোবার আগে বাইরে থেকে হালকা বন্ধ করে দিয়ে গেল। অদিতি বেরিয়ে যেতেই অরুণাভ বলতে শুরু করলো। আমি আপনাদের মানসিক অবস্থাটা বুঝতে পারছি। এই সময় হয়তো আপনাদের বারবার বিরক্ত করাটা খুবই অমানবিক হচ্ছে। এমনিতেই পুলিশ এসে নানা রকম জেরা করে গেছে, কিন্তু বুঝতেই পারছেন, যেহেতু বিক্রমবাবুর মৃত্যুটা স্বাভাবিক নয়। আপনার যে জানার আছে জিজ্ঞাসা করতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। ওনার হত্যাকারীকে আইনের হাতে তুলে দেওয়ার জন্যে যা সাহায্য লাগে আমি নিশ্চয়ই করব। আমিও চাই অপরাধীর শাস্তি হোক। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে যে কথাটা আমি জানতে চাই, আপনাকে সেটার উত্তর খুব নিরপেক্ষভাবে দিতে হবে। বিক্রমবাবুকে আমি আগে চিনতাম, কিন্তু সেটা নেহাত ব্যবসায়িক সম্পর্ক। উনি ব্যক্তিগত জীবনে কেমন লোক ছিলেন বলে আপনার মনে হয়? এত বছর তো ঘর করলেন ওর সঙ্গে। সবিতা দেবী অরুণাভর প্রশ্ন শুনে কি একটু ভাবলেন, তারপর বললেন, দেখুন, উনি উকিল মানুষ। ওনার কাজকর্ম যা ছিল তাতে আমি যদি ওনাকে নিপাট ভালো মানুষ, ভদ্রলোক বলি, তাহলে মিথ্যে কথা বলা হবে। পেশার খাতিরে যা মিথ্যে কথা বলার প্রয়োজন হয়েছে উনি বলেছেন। এমনিতেও যে খুব সৎ ছিলেন তা নয়, কিন্তু উনি এমন কিছু করবেন বলে আমার বিশ্বাস হয় না যে ওনাকে খুন হতে হবে। গত কয়েকদিনে কারোর সঙ্গে কোনো ঝামেলা, শত্রুতা বা কোনো অস্বাভাবিক আচরণ? না, সেরকম তো কিছু না। তবে কনকলতা ঘোষাল অসুস্থ হওয়ার পর থেকে ও বাড়ি যাওয়াটা একটু বেড়েছিল। তারপর ওনার মৃত্যুর পর রজতভ প্রায় প্রতিদিনই সন্ধেবেলায় এসে ওনার চেম্বারে বসে থাকতো, বেশ রাত অবধিই বসে থাকতো। তখন কি আর আমি বুঝেছিলাম? কথাটা বলে সবিতা দেবী শাড়ির আঁচলে মুখ মুছলেন। কিছুটা সামলে নিয়ে আবার বললেন, আসলে আসলে বহুদিনের সম্পর্ক তো, তাই বাধা দেই কি করে বলুন? এক সময় কনকলতা ঘোষালের জন্যেই আমাদের সংসার চলেছে। ওনার ওকালতি তো আর একদিনে জমেনি। আচ্ছা, আপনি তো রজতাবকে ছোট থেকেই দেখছেন। উনি কেমন মানুষ? সত্যি কথা বলতে কি, রজতভ কনকলতা দেবীর ছেলেই নয়, একথা কেউ জানে না। লক্ষ্মীকান্ত ঘোষাল রজতভকে একটি নার্সিং হোম থেকে নিয়ে আসেন। কেউ ফেলে গেছিল। তখন তো আইনের এত ঝামেলাও ছিল না। আমার কর্তাও সব সামলে নেবেন বলেছিলেন। এইসব কথা রজতভ বা আমার ছেলে মেয়েরা কেউ জানে না। আপনাকে বললাম, একটু খেয়াল রাখবেন। আচ্ছা। অরুণাভ মনে মনে ভাবে, অবাক হওয়ার শেষ নেই। মুখে বলে, আরও একটা কথা বলি, আপনার মেয়ে ইন্দ্রাণীর সঙ্গে কি রজতাবর বিয়ে ঠিক হয়েছিল? ঠিক আর হলো কই? ওনার খুব ইচ্ছে ছিল জানেন, বিয়েটা হোক, কিন্তু কনকলতা ঘোষাল হতে দিল কই? আসলে দোষটা ওনারও নয় জানেন। রজতব হায়দ্রাবাদে থাকাকালীন একটি দক্ষিণ ভারতীয় মেয়ের সাথে প্রেম করছিল। সে কথা জানার পর উনি আর বিয়েতে মত দিলেন না। এই তো বছরও ঘোরেনি রজতব বিয়ে করেছে। অরুণাভ ঠোঁট কামড়ে কি ভাবতে থাকে। অরুণাভকে চুপ থাকতে দেখে সবিতা দেবী আবার বললেন, আর একটা কথা বলি, আপনারা তো সব নারী নক্ষত্র জেনেই ফেলবেন, সেই কারণে কথাটা নিজে থেকেই বলি। কি কথা? সবিতা দেবী মাথাটা অরুণাভর দিকে এগিয়ে এনে নিচু করে যতটা সম্ভব চাপা গলায় বললেন, আমার কিন্তু এক ছেলে এক মেয়ে, নীলাদ্রি আর ইন্দ্রাণী। সর্বাণী আমার মেয়ে নয়। আপনার মেয়ে নয় মানে? মানে মানে কনকলতা ঘোষাল আর লক্ষ্মীকান্ত ঘোষালের বাড়িতে একটা ঝি কাজ করত, নাম ছিল চাঁপা।
চাঁপার মেয়ে সর্বাণী। কম বয়সের বিধবা ছিল চাঁপা। একদিন কি এক ভীমরতি হলো, মেয়েকে রেখে রাত বিরেতে প্রেমিকের সাথে পালালো। কনকলতার ছিল দয়ার শরীর। উনি হুকুম করলেন আমার কর্তাকে ওই মেয়ের দায়ভার নিতে। আমার কর্তাই ওর আইনত অভিভাবক। সর্বাণী বরাবর আবাসিক স্কুলেই পড়াশোনা করেছে, তবে সবই ওর কপাল। কত ভালো ঘরে বিয়ে দিতে চাইলো, কিন্তু মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করলো। তারপর তো বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অ্যাক্সিডেন্টে কাজল মারা গেল। কাজলকে? সর্বাণীর বরের নাম কাজল। ও আচ্ছা, কনকলতা ঘোষাল কি সর্বাণীর ভরণ পোষণের খরচা দিতেন? হ্যাঁ, তা দিতেন, কিন্তু ওই টাকায় কি আর হয়? একটা মেয়ের দায়িত্ব কি আর টাকায় মাপা যায়? অরুণাভর আর বিশেষ কিছু জিজ্ঞেস করার ছিল না। এমনিতেই নতুন তথ্য পেয়ে ওর মাথাটা প্যাচ খেয়ে গেছে। কি জিজ্ঞেস করতে হবে সেটা মাথার মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছে। এর মধ্যে অদিতি এসে দরজায় টোকা দিল। তোমার কি প্রশ্ন করা হয়ে গেছে? আসবো? হ্যাঁ, এসো। অদিতিকে জবাব দিয়ে অরুণাভ সবিতা দেবীকে বলল, এবার আমরা উঠি। আর আপনাকে কি প্রশ্ন করেছি যদি দয়া করে গোপন রাখেন তাহলে খুব ভালো হয়। সবিতা দেবী নিঃশব্দে সম্মতিসূচক ঘাড় নাড়তেই অদিতি আর অরুণাভ ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে তরতর করে নামতে লাগলো। অদিতি দেখল অরুণাভকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কারণ গভীর চিন্তা করার সময় অরুণাভ বাঁ হাতের বুড়ো আঙুলের নখের দফা রফা করে। অদিতি অরুণাভকে জিজ্ঞেস করল, কি হলো? বিশেষ কিছু তথ্য পেলে নাকি? বিশেষ বলে বিশেষ সে এক ইতিহাস। যাই হোক, তুমি কি দেখলে? জানলা দিয়ে আমাকে যে দেখছিল সে বিক্রমবাবুর ছোট মেয়ে ইন্দ্রাণী। কমলা রঙের কুর্তির রংটা আমি দেখেছিলাম। ইন্দ্রাণী বেশ রিজার্ভ, বেশি কথা বলে না। সম্ভবত বিয়ের তারিখ পিছিয়ে যাওয়া আর বাবার মৃত্যুর কারণে, অথবা স্বভাবগতভাবেই এরকম। তবে রজতাবু বাবুর ব্যাপারে কিন্তু বেশ স্পর্শকাতর। প্রসঙ্গ উঠতেই বলল, আমি বিশ্বাস করি না রজতাবদাই কাজটা করেছে। অপরদিকে সর্বাণী বেশ খোলামেলা, বাক্যবাগীশ। কথাগুলো বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিল অদিতি। সেই সময় নিচ থেকে সিঁড়ি বেয়ে উঠে আসছিল একজন মাঝবয়সী ভদ্রলোক। সিঁড়ির মুখে বাঁ দিকে ঘোরার সময় মৃদু ধাক্কাকে সামলেছে অদিতি। ধাক্কা লাগার সাথে সাথেই লোকটি বলে উঠল, সরি, একদম খেয়াল করিনি, একটু তাড়া আছে তো। আচ্ছা, এটাই কি উকিল বিক্রম পোদ্দারের বাড়ি? হ্যাঁ, আপনি? আমি ফাল্গুনী কর্মকার, দমদমের কর্মকার জুয়েলার্সের মালিক। এখানে আপনি কি জানেন না বিক্রমবাবু কিছুদিন আগে? হ্যাঁ, জানি, সব জানি। আসলে ওনার মেয়ের জন্য যে পুরনো গয়নাগুলো পালিশ করতে দিয়েছিলেন সেগুলোই দিতে এসেছি আর কি। ও আচ্ছা, আপনি ওপরে চলে যান। অরুণাভ আর অদিতিকে ধন্যবাদ জানিয়ে ফাল্গুনী বাবু দোতলায় চলে গেলেন। গাড়ির ড্রাইভিং সিটে বসে অদিতিকে অরুণাভ সব খুঁটিয়ে খুঁটিয়ে বলছিল সবিতা দেবীর সাথে যা যা কথা হয়েছে। ইতিমধ্যেই দোতলা থেকে সবিতা দেবীর গলার আওয়াজ শোনা গেল। উনি চেঁচিয়ে চেঁচিয়ে কাউকে বলছেন, ওগুলো আমাদের হতেই পারে না। উনি নেই বলে আপনারাও কি সুযোগ পেয়ে গেছেন নাকি? এরপর কি আমাদের চুরির দায়ে জেলেও যেতে হবে? হে ভগবান! অরুণাভ আর অদিতি গাড়ি লক করে উপরে এসে ঘরে ঢুকে দেখে বারান্দায় একটা চেয়ারে ফাল্গুনী কর্মকার মুখ নিচু করে বসে আছে। সামনের টেবিলময় নানা রকমের সোনার গয়না ছড়ানো। ইন্দ্রাণী সবিতা দেবীর পাশে দাঁড়িয়েছিল। সর্বাণী এগিয়ে এসে অরুণাভকে বলল, দেখুন তো স্যার, বাবা কিছুদিন আগে গয়নাগুলো পালিশ করতে দিয়েছিল। এখন ফাল্গুনী বাবু যে গয়নাগুলো এনেছেন তার মধ্যে এই বালাজোড়া আমাদের নয়, কিন্তু উনি বলছেন বাবা যে গয়নাগুলো দিয়েছিল তার মধ্যে এই জোড়া ছিল। সর্বাণী কথাটা বলে বালাজোড়া টেবিল থেকে তুলে অরুণাভর হাতে দিল। অরুণাভ বালাজোড়া হাতে নিয়ে দেখল বেশ ভারী ও সাবেকি আমলের গয়না। টেবিলে যে বাকি গয়না পড়ে আছে সেসব হাল ফ্যাশনের অথবা বছর 10 আগের ডিজাইন হবে।
কিন্তু এই বালাজোড়া তা নয়। বালাজোড়ার মুখের কাছে একজোড়া ময়ূর আছে, বাকি অংশটায় দুটো ময়ূরের পুচ্ছ দিয়ে কারুকার্য করা। অরুণাভ বালাজোড়া দেখে নিয়ে বলল, আপনি কি নিশ্চিত ফাল্গুনী বাবু যে এই বালাজোড়া বিক্রম বাবুই আপনাকে দিয়েছিলেন? আগে স্যার, উনি দেওয়ার সাথে সাথেই আমি সব গয়না ওজন করে ওনার হাতে লিস্ট তুলে দিয়েছিলাম, তাতে তো বালাজোড়ার কথা লিখেছিলাম। অরুণাভ এবার সবিতা দেবীকে বলল, কোথায় সেই লিস্ট? আমার কাছেই আছে, আনছি। কথাটা বলেই সবিতা দেবী নিজের ঘরে গিয়ে এক টুকরো কাগজ নিয়ে এসে অরুণাভর দিকে এগিয়ে দিলেন। অরুণাভ কাগজ হাতে নিয়ে সব কটা গয়নার সাথে মিলিয়ে দেখল। সব মিলিয়ে 16টা আইটেম, তার মধ্যে 15টা সবিতা দেবীর কথা অনুযায়ী ওনার, কিন্তু এই একটা আইটেম ওনার নয়। সব দেখে শুনে অরুণাভ বলল, লিস্টটা আপনি আগে দেখেননি? উনি লিস্ট এনে আমার হাতে দিলেন, আমি আলমারিতে রেখে দিই। ফাল্গুনী বাবু আমাদের অনেক দিনের পরিচিত, তাই আর গুণে দেখার প্রয়োজন হয়নি। আগেও ওনার কাছে আমরা অনেক কাজ করিয়েছি, কই এরকম তো কখনো হয়নি। অরুণাভ কি যেন একটা ভাবল, তারপর বলল, আচ্ছা, আপনাদের দুজনের যদি আপত্তি না থাকে তাহলে বালাজোড়া আমি রাখতে পারি। ফাল্গুনীবাবু অরুণাভর কথা শুনে সবিতা দেবীর মুখের দিকে তাকালেন। সবিতা দেবী বললেন, ও আমাদের জিনিস নয়, আপনার দরকার পড়লে আপনি নিজের কাছে রাখুন। ওকে, আপাতত আমি এটা রাখছি। পরে এর মালিকের কোনো খোঁজ না পেলে কি করা যাবে সেটা আমি জানিয়ে দেব। বালা জোড়া পকেটস্থ করে অরুণাভ গাড়িতে স্টার্ট দিল। অদিতি এতক্ষণ চুপ করেছিল, এবার বলল, ফাল্গুনী বাবুর দোকানে নিশ্চয়ই সিসিটিভি আছে। অরুণাভ কিচ্ছু বলে না, অদিতির দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? যতদূর জানি বিক্রমবাবুর পৈতৃক সম্পত্তি বলতে তেমন কিছু ছিল না। বাড়ি গাড়ি এইসব উনি নিজের ওকালতির পয়সায় করেছেন। তবে এই ধরনের অ্যান্টিক টাইপের খানদানি বালাজোড়া ওর কাছে এলো কি করে? আচ্ছা, তোমার চেনা কোনো শ্যাকরা আছে যেই বালাজোড়ার হিস্ট্রি বলতে পারবে? আমার মামার বাড়ি ছিল বেনে, মানে স্বর্ণবণিক চন্দ্র। দূর সম্পর্কের এক মামা আছেন, নাম পরিমল চন্দ্র। বড়বাজারে অনেক পুরনো সোনার দোকান ছিল, একটু খোঁজ নেওয়া যেতে পারে। মায়ের কাছে শুনেছিলাম মামা পুরনো গয়না সম্পর্কে অনেক জ্ঞান রাখেন। দেখি যদি চাঁদু মামার জ্ঞান কোনো কাজে লাগাতে পারি। অরুণাভর মুখে চাঁদু মামা কথাটা শুনে অদিতির হাসি পেল। আগের দিন রাতে ঘুমোবার আগে অদিতি অরুণাভকে বলেছিল রজতাভ বাবুর বাড়িতে একবার ঢু মারতে। অদিতি নিজে যেতে পারবে না, ওর অফিস আছে, পারলে একবার ত্রিদীপকে যেন নিয়ে যায়। আর গতকাল রজতাভ আর সর্বাণীর জন্ম সংক্রান্ত যে তথ্য পাওয়া গেছে তা যেন অবশ্যই ত্রিদীপকে জানায়। আসলে অদিতি চায় না অরুণাভ এই আনঅফিসিয়াল কেসে ত্রিদীপকে ইনভলভ না করে কিছু স্টেপ নিক। বিছানায় শুয়ে অরুণাভ দুটো শব্দ উচ্চারণ করে, হাইলি সাসপিসিয়াস। তারপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। সকালে অদিতি অফিস যাওয়ার আগে অরুণাভকে আবার মনে করিয়ে দেয়, রজতাভ বাবুর বাড়ি যাওয়ার আগে অবশ্যই ত্রিদীপকে ডাকবে, কিন্তু ওকে ছাড়া যেও না। অরুণাভ ল্যাপটপ নিয়ে বসেছিল, অদিতির দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ রে বাবা, হ্যাঁ ডাকবো। ওখানে যাওয়ার আগে আমাকে চাঁদু মামার খোঁজে বড়বাজার যেতে হবে। ওখানেও কি ত্রিদীপকে ল্যাংবোর্ড করতে হবে নাকি? আই, তুমি বালা দুটোর কথা ত্রিদীপকে বলবে না? না ম্যাডাম, ও দুটো এক্ষুনি আমি হাতছাড়া করতে চাই না। আমার কেমন যেন মনে হচ্ছে এতে রহস্যের গন্ধ আছে। তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ? ফ্রি টাইম পেলে ফাল্গুনী বাবুকে একবার ফোন করে বলবে যে যেদিন বিক্রমবাবু ওর দোকানে গয়না পালিশ করাতে গিয়েছিলেন সেদিনের সিসিটিভি ফুটেজটা একটু রেডি রাখতে। আমি আজ বিকেলে একবার সময় পেলে ওর দোকানে ঢু মারব। ওকে। বড়বাজারে গিয়ে পরিমল চন্দ্র নামের স্বর্ণ ব্যবসায়ীকে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেল অরুণাভর। শেষ পর্যন্ত একটা সরু গলির ভেতরে একটা পুরনো চায়ের দোকানের মালিক পরিমল চন্দ্র নামটা চিনতে পেরে অরুণাভকে পরিমল অ্যান্ড সন্স জুয়েলার্সের দোকানটা চিনিয়ে দিল।
দোকানে পরিমল চন্দ্রকে পাওয়া না গেলেও পরিমল বাবুর ছেলে বিকাশ চন্দ্রর সাথে অরুণাভর পরিচয় হল। অরুণাভ বিকাশের দূর সম্পর্কের পিস্তুত ভাই এবং গোয়েন্দা শুনে বিকাশচন্দ্র বেশ খাতির করল। তবে পরিমলবাবু এখন বার্ধক্যজনিত কারণে দোকানে খুব একটা আসেন না। অরুণাভ পরিমলবাবুর বাড়ির ঠিকানা নিয়ে দোকানে চলে যেতে চেয়েছিল, কিন্তু বিকাশবাবু সহাস্যে বললেন, আপনি হলেন গিয়ে আমাগো কুটুম মানুষ, বাড়ি তো বেশি দূর নয়, আসেন আমি নিয়ে যাইতেছি। দোকান কর্মচারীর হাতে ছেড়ে দিয়ে বিকাশবাবু অরুণাভকে নিয়ে যে বাড়িতে উপস্থিত হলো সে বাড়িও বার্ধক্যজনিত কারণে রুগ্ন। সরু গলির ভেতর দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে অন্ধকার স্যাঁতস্যাঁতে সিঁড়ি বেয়ে দোতলার একটি ঘরে পরিমল চন্দ্রবাবুর আস্তানা। বিকাশবাবু নিজের দায়িত্বে অরুণাভর পরিচয় করিয়ে দিতে গলায় ঝুলন্ত চশমা চোখে তুলে বললেন, কেডা নলিনীর পোলা নাকি? দারোগা হইছস? না মামা, আমি দারোগা নই, এই পুলিশের বিশেষ সহায়ক। বুঝি গোয়েন্দা। নলিনী কই তো? এই ছেলেটার মাথাটা বেশ পরিষ্কার। তা মামার কাছে আইসোস, কিছু প্রয়োজন? হ্যাঁ মামা, আপনার তো শুনেছি সোনার গয়না নিয়ে অনেক ইতিহাস জানা আছে, তাই বালা জোড়া দেখে বলতে পারবেন তাও কতদিন আগে বানানো? এর বিশেষত্ব ঠিক কোথায়? কথাটা বলে অরুণাভ পকেট থেকে বালা জোড়া বের করে পরিমল বাবুর দিকে এগিয়ে দেয়। এই এটা। পরিমল বাবু চশমাটা আরেকবার ফতুয়ার কোনা দিয়ে পরিষ্কার করে নিয়ে বালা জোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। যত দেখেন ওনার মুখ আরও গম্ভীর হয়ে যেতে থাকে। কিছুক্ষণ বালা দুটোকে এদিক ওদিক ঘুরিয়ে বললেন, এই জোড়া তুমি কোথায় পাইলে? এ তো এখন আর পাওয়া যায় না, সব জমিদার আমলের জিনিস, আগেরও হইতে পারে। তা পেয়েছি এক জায়গা থেকে। এই বালা অনেক পুরনো, এরে ময়ূরমুখী বালা কয়, যার তার ক্ষম ছিল না এই জিনিস বানানো। খানদানি কারিগর বানাইতো আর খানদানি লোকের ঘরের মাইয়া বউরা পড়ত। এ ডিজাইনও এখন আর পাওয়া যায় না। তার মানে বালা দুটো বেশ পুরনো আর বনেদি ঘরের। তাই তো কইছি। তবে বৃদ্ধ নাক কুচকে বালা দুটোকে আরও খুঁটিয়ে দেখতে লাগলো। কি তবে? একখান বালা কি ভাঙা হয়েছিল? ভাঙা আছে? জানি না তো। জোরার মুখে জাল দেওয়া হয়েছে এখানে, অন্যটার মুখে তো নাই। আবার কিছুটা থেমে বৃদ্ধ বললেন, এই বালার তো স্ক্রু থাকার কথা, এটা জাল দিয়ে জোড়া লাগাইছে কোন জনে? স্ক্রু থাকে মানে বালাটা খোলা যায়? হ্যাঁ যায়। এই স্ক্রু ঘুরাইয়া বালা মুখের থেকে আলাদা হইয়া যাইত। স্বদেশী আন্দোলনের সময় কত সিটি পাচার হইতো এইভাবে, কত জমিদার ঘরের লোকেরা গোপনে সাহায্য করত। ধন্যবাদ মামা, আজ উঠি, একটা জরুরি কাজ আছে, আবার আসবো। চেয়ার ছেড়ে উঠে বৃদ্ধর পায়ে একটা প্রণাম ঠুকে উঠে দাঁড়ালো অরুণাভ। অরুণাভর হাতে বালা ফেরত দিয়ে পরিমলবাবু বললেন, বালা জোড়া হাতে নিয়ে অরুণাভ ভাবে, সত্যি তো বালা জোড়া সে খেয়াল করেনি। একটা বালার ময়ূরের মুখের কাছে কাঁচা হাতে ঝাল দেওয়ার দাগ আছে, অন্য বালাটায় তা নেই। দুটো বালার মুখেই আগে স্ক্রু ছিল, সেখানেও স্ক্রুয়ের বদলে ঝাল দিয়ে জোড়া। অরুণাভ আর ৭-৫ না ভেবে সোজা পৌঁছে গেল বিকাশবাবুর দোকানে। দোকানে গিয়েই বলল, বিকাশবাবু, একটা কথা আছে, একটু বাইরে আসবেন? আরে অরুণাভ বাবু, বাবার সাথে কথা হইল? হ্যাঁ হয়েছে। আপনি আমার একটা উপকার করবেন? আরে উপকার কিসের, কয়েন? এই বালা জোড়ার মুখের কাছে ঝাল দেওয়া আছে, এগুলো খুলতে হবে, আর কাজটা আপনাকেই করতে হবে, কোনো কর্মচারীকে দিয়ে নয়,
এবং অবশ্যই গোপনে। বালা দুটো দেখে বিকাশবাবু হাঁ হয়ে গেলেন, বললেন, এরকম অ্যান্টিক মাল আপনি কোথায় পেলেন? এমন জিনিস হাতে কইরবার সুযোগ আমারও তো হয়নি। খুনের কেস আছে, দয়া করে আমার কাজটা করে রাখবেন, আর দেখবেন যেন পাঁচকান না হয়। আচ্ছা, কাল আপনারে ফোন করতেছি। আসলে দোকান খালি হওয়ার পর কাজটা করতে হইব তো। ওকে। অরুণাভ আর কথা বাড়ালো না। নিজের একটা ভিজিটিং কার্ড বিকাশবাবুর হাতে ধরিয়ে দোকান থেকে বেরিয়ে গেল। অদিতির কড়া নির্দেশ ছিল যেন অরুণাভ ত্রিদীপকে না জানিয়ে রজতাভ বাবুর বাড়ি না যায়। অতএব অদিতির কথা রাখতে ত্রিদীপকে ফোনে জানিয়ে রজতাভ ঘোষালের বাড়ির উদ্দেশ্যে গাড়ি ঘোরালো। ত্রিদীপ দাশগুপ্ত অরুণাভর ফোন পেয়ে এক্সাইটেড তো ছিলই, বিশেষত গতকাল রজতাভ এবং সর্বাণীর জন্ম বৃত্তান্ত জানার পর। কিন্তু অরুণাভর মাথায় একটাই প্রশ্ন, কনকলতা ঘোষাল বিক্রম পোদ্দারকে যদি 1989 থেকে শুধু সর্বাণীর যাবতীয় খরচা দেওয়ার জন্য টাকা দিতেন, তাহলে সেটা কেন দিতেন? একজন দায়িত্বহীন ঝিয়ে মেয়ের জন্য সারা জীবন খরচা দেওয়া। সর্বাণীর দায়িত্ব উনি নিজেও অনায়াসে নিতে পারতেন, তাহলে বিক্রমবাবুকে এর মাঝে কেন জড়ালেন? আর টাকা বেনামি অ্যাকাউন্টেই বা কেন? এত গোপনীয়তা কিসের? এসব কিছুর উত্তর রজতাভ হয়তো দিতে পারে, কিন্তু লালবাজারে গিয়ে রজতাভকে জেরা করার আগে রজতাভর বাড়িতে যাওয়াটা ভীষণ দরকার। অরুণাভর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে বিক্রমবাবুর হত্যার সাথে এগুলো একটা সুতোর মাধ্যমে পরপর জড়িত। এদিকে একজোড়া সাবেক আমলের বালা বিক্রমবাবুর কাছে কোত্থেকেই বা এলো? বালার কথা মনে পড়তেই অরুণাভর মনে পড়ল আজ ফাল্গুনী কর্মকারের দোকানেও যেতে হবে একবার। সিসিটিভি ফুটেজ না দেখলে বোঝা যাবে না ওই দিন বিক্রমবাবু ওই বালাজোড়া দোকানে দিয়েছিলেন নাকি অন্য কেউ। বিক্রমবাবু একা ছিলেন নাকি সাথে আরও কেউ ছিল? এইসব ভাবতে ভাবতেই অরুণাভ দেখে অদিতির ফোন আসছে। ফোন তুলে হ্যালো বলতেই ওপাশে অদিতির গলা, তোমায় দূরে সরিয়ে মরি আপন অসত্যে, কি যে কাণ্ড করি গো সেই ভূতের রাজত্বে। অরুণাভ মনে মনে ভাবে আজকাল খুব কবিতা পড়া হচ্ছে, তাই না? আমিও জানি। কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। কি হলো, কাজের খুব চাপ নাকি? আরে না না, ধুর, মন বসছে না। ওদিকের কি খবর? তোমার চাদু মামাকে পেলে? আরে মামা তো জব্বর খবর দিলেন। যাই হোক, বাড়ি ফিরে সব বলবো। এখন যাচ্ছি রজতাভর বাড়িতে। তোমার ত্রিদীপও আসছে। এই, বারবার তোমার ত্রিদীপ বলবে না তো। ত্রিদীপ আমার সেলফ কলেজের বন্ধু। ওই তো বন্ধুই তো বললাম, একই হলো। না, এক নয়। আচ্ছা, ওসব বাদ দাও। বলছি, ফাল্গুনী বাবুকে ফোন করেছিলাম। হ্যাঁ, কি বললেন ফাল্গুনী বাবু? বিকেলে যেতে পারবো, ওনার কাছে সিসিটিভি ফুটেজ আছে। কাল বিক্রম বাবুর বাড়ি থেকে ফিরে উনি আবার দোকানে গিয়েছিলেন ফুটেজ চেক করতে, নিজের ভুল হয়েছে কিনা সেটাই দেখতে। কিন্তু ফুটেজে নাকি সত্যিই দেখা যাচ্ছে যে বিক্রম বাবুই ওই বালা জোড়া দিয়েছেন পালিশ করতে। ওকে, এদিকের কাজগুলো সেরে বাড়ি ফেরার আগে আমি একবার ওখানে যাব। রজতাভ ঘোষালের বাড়ি গোড়াবাজার। বড় বাজার থেকে গোড়াবাজার অবধি পৌঁছতে অরুণাভর বেশ খানিকটা সময় নষ্ট হলো। রজতাভ বাবুর বাড়ি পেল্লাই সাইজের দোতলা বাড়ি হলেও বেশ পুরনো বাড়ি। বাড়িটি রজতাভ ঘোষালের ঠাকুরদার আমলের। বাড়ির চারপাশে বাগান আছে, কিন্তু দেখভালের অভাব স্পষ্ট। এমনকি বাড়ির হালও যে খুব ভালো তা নয়। যতদূর জানা গেছে, রজতাভ বাড়ি ছাড়ার পর কনকলতা ঘোষাল এবং দুজন ঠিকই ঝি ছাড়া আর এই বাড়িতে তেমন কেউ ছিলেন না। এরপর কনকলতার ক্যান্সার ধরা পড়ার পর ব্যবসাও লাটে ওঠে। কিন্তু ঘোষালদের পয়সার অভাব কোনো দিন ছিল না। প্রেস থেকে এ যাবৎ ভালোই আয় এসেছে। এই বাড়িতে অভাব যা চোখে পড়ে শুধু বাড়ির মালিকানার। দরজায় কড়া নাড়তেই একজন মাঝবয়সী মহিলা এসে দরজা খুললেন। মহিলা সম্ভবত অবাঙালি, কিন্তু পুলিশের লোক এ বাড়িতে আসা যাওয়া যে এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে সেটা উনি বিলক্ষণ বোঝেন, এবং সম্ভবত ত্রিদীপের সাথে কিছুটা মৌখিক পরিচয়ও আছে। মহিলা দরজা খুলে সরে দাঁড়াতেই ত্রিদীপ অরুণাভকে বলল, ইনি রজতাভ বাবুর শাশুড়ি। এই ক্রাইসিসের সময় এখানে মেয়ের কাছে এসে রয়েছেন।
ওনার স্ত্রী রুক্মিণীর এখন এই শহর ছেড়ে যাওয়া বারণ আছে তো? উনি কি বাংলা বোঝেন? না, তবে রজতাববাবু স্ত্রী বাংলা বোঝেন এবং কিছুটা বলতেও পারেন। ওকে 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 একবার ডাকো, আগে কথা বলি, তারপর বাড়িটা একবার ঘুরে দেখব। ত্রিদীপ রজতাভবাবুর শাশুড়িকে বলল বাড়িতে উপস্থিত সকলকে একবার ডেকে দিতে। কিছুক্ষণের মধ্যে একজন মহিলা এসে দেখা করলেন। অরুণাভ নিজের পরিচয় দিতেই মহিলা আধা বাংলা আধা হিন্দিতে বললেন, साहब रजताब कुछ किया ही नहीं, वो दिन रजताब घर आ गया था। আপনি ওই রাতে কোথায় ছিলেন? বাড়িতে ছিলাম সাহাব। রজতাবহ কখন বেরোলো আর কখন ফিরলো? অরুণাভর এই প্রশ্নে মহিলার মুখে অন্ধকার নেমে এলো। চোখ নামিয়ে বললেন, शाम 7 बजे निकले थे और रात 11 साढ़े 11 बजे घर आए। মাঝখানে একবার কি উনি এসেছিলেন? नहीं साहब, वो 11 या साढ़े 11 बजे ही आए थे, पर बहुत टेंशन में थे। आके ही स्टडी रूम में घुस गए, खाना भी नहीं खाए। এর আগে এমন কিছু ব্যবহার দেখেছিলেন যাতে করে সন্দেহ হয়? नहीं, मम्मी जी को लेके परेशान तो पहले से ही थे। वकील बाबू आते थे, स्टडी में बातचीत करते थे। मम्मी जी के जाने के बाद वकील बाबू भी आना छोड़ दिया। অরুণাভ কি যেন ভাবছিল। এর মধ্যে রুক্মিণী আবার বলে উঠল, उनके जाने के बाद रजताब बहुत बदल गया साहब। কিরকম? पहले तो हैदराबाद से वापस आने के लिए बेचैन रहते थे, पर मम्मी जी की विल मिलने के बाद से बोल रहे थे कि घर बेच के हैदराबाद चले जाएंगे। উইল? हाँ, मम्मी जी ने मरने से पहले विल बनाया था, पर हमको कुछ मालूम ही नहीं था। वकील साहब ने बताया एक दिन। मम्मी जी उन पे बहुत ट्रस्ट करती थी। वो उनसे बोल के गई थी कि उनके जाने के बाद विल पढ़ के सुनाई जाए। সেই উইল এখন কোথায়? घर पे ही है साहब, उनके लॉकर में। আনুন তো। অরুণাভ রুক্মিণীকে উইল আনতে বলে আবার দাঁত দিয়ে বুড়ো আঙুলের নখ চেবাতে শুরু করে। এই সময় ত্রিদীপ অরুণাভর কানের কাছে এসে ফিসফিস করে বলে, ওই উইল আমি দেখেছি, কিচ্ছু নেই, সব রজতাববাবুর নামে। অরুণাভ ত্রিদীপের কথায় কান্না দিয়ে উইলের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে রুক্মিণী একটা ফাইল হাতে এসে উপস্থিত হয়। বলে, इसमें है उनकी विल, सब कुछ उनके नाम कर गई। অরুণাভ এক এক করে উইলের পাতা উল্টাতে থাকে আর মোবাইলে ছবি তুলে নেয়। উইলে যে জায়গায় সাক্ষীর সই থাকে সেখানে দুজনের সই আছে, একজন প্রাণজীবন বর্মন এবং দ্বিতীয়জন মালতী বর্মন। অরুণাভ সই দুটো দেখিয়ে রুক্মিণীকে জিজ্ঞেস করলেন, প্রাণজীবন বর্মন আর মালতী বর্মন, এদের দুজনকে আপনি চেনেন? अरे ये तो देहरादून वाले मामा जी है, आए थे 2-3 महीने पहले मम्मी जी को देखने के लिए। ये उनके चचेरे भाई है। এর ঠিকানা পাওয়া যাবে? रजताब के रूम में होगा शायद, डायरी में। ওকে, আমরা রজতাবু বাবুর স্টাডি রুমটা একবার দেখতে চাই। ऊपर दूसरी मंजिल पे दूसरा कमरा। অরুণাভ দোতলায় উঠে আসে, সাথে ত্রিদীপ। ত্রিদীপ আবার বলে, সোজা সাপটা কেস দাদা, বেটা রজতাবকে একটু কড়কে দিলেই সব বেরোবে। ওই খুন করেছে শালা। এতদিন করকাউনি কেন? বলে তো ডেড বডি দেখেছে কিন্তু মার্ডার করেনি। আর এই স্টাডি রুম আমরা দেখেছি দাদা, কোনো সন্দেহজনক কিছু কিন্তু পাওয়া যায়নি। আমিও দেখি তাহলে। অরুণাভ রজতাবু বাবুর স্টাডি রুমের ভিতরে ঢুকে দেখল একটা টেবিলে একটা ল্যাপটপ আর একটা আলমারিতে গুটি কয়েক মেডিকেলের বই ছাড়া আর তেমন কিছুই ঘরে নেই। ত্রিদীপ এর আগে এই রুমে এসেছে, ল্যাপটপ আলমারি সবই তার ঘাঁটা। অরুণাভ ল্যাপটপ চালু করে বলল, পাসওয়ার্ড দাও। RR2012, আর ফর রজতাব আর অ্যানাদার আর ফর রুক্মিণী। আর 2012টা সম্ভবত ওদের প্রেমের বার্ষিকী। বাবা, তোমার সাসপেক্ট তো বেশ রোমান্টিক। তা প্রেম ট্রেম কবে কোত্থেকে সূত্রপাত হলো সেসব খবরও নিয়েছিলে নাকি? নিতেই হয় দাদা। ভালো ভালো। অরুণাভ আর কথা না বাড়িয়ে ল্যাপটপ ঘাঁটতে শুরু করল। ত্রিদীপের কথা অনুযায়ী এখানে সন্দেহজনক কোনো ফাইল নেই,
ছবিগুলো পরপর ঘাঁটতে ঘাঁটতে দেখল উইলের বেশ কয়েকটা ফটোকপি রাখা আছে। শুধু একটা ছবিতে গিয়ে অরুণাভর চোখ আটকে গেল। একজোড়া সোনার বালা, ময়ূরমুখী বালা। অরুণাভ মনে মনে ভাবল সে ঠিক পথেই এগোচ্ছে। ময়ূরমুখীর রহস্য যে এই বাড়ির সাথে যুক্ত, এটাই তার মনে হয়েছিল। আর তেমন কিছু দেখার নেই। অরুণাভ আর ত্রিদীপ দুজনে রজতাভবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলো। বেরোনোর আগে রুক্মিণীর কাছ থেকে প্রাণজীবন বর্মন আর মালতী বর্মনের ঠিকানা জোগাড় করে ত্রিদীপকে খবর নিতে বলে এলো। ঘড়িতে এখন প্রায় বিকেল 4:30। বাড়ি ফেরার আগে একবার ফাল্গুনী কর্মকারের দোকানে যাওয়া যাবে কিনা ভাবতে ভাবতে গেটের দিকে এগিয়ে যাচ্ছিল অরুণাভ। হঠাৎ গেটের পাশে একটা জায়গায় নজর আটকে গেল। এমনিতেই এই বাড়ির বাগানে প্রায় গাছপালা নেই, লোকজনের অভাবে পরিচর্যাও করা হয় না বললেই চলে। তাহলে ঘাস জমির মাঝে অতটা জায়গাকে খোঁড়াখুড়ি করল, আবার মাটি চাপাও দিয়ে গেল। রহস্যের শেকড় যে এই বাড়ির মাটিতেই আছে সেটা প্রথম থেকেই মনে হচ্ছিল অরুণাভর। অদিতি বেশ ভালো করেই জানত বড় বাজারে চাঁদু মামাকে খুঁজে বের করে তারপর গোড়া বাজারে গিয়ে রজতাভবাবুর বাড়িতে জেরা করে বাড়ি ফিরতে ফিরতে অরুণাভর বেশ রাত হবে। তাই ফাল্গুনী কর্মকারকে ফোন করে ফুটেজটা সিডিতে কপি করে রাখতে বলেছিল। অফিস থেকে ফেরার আগে নিজের দায়িত্বে সিডি কালেক্ট করে নিয়েছে অদিতি। এখন মেয়া বিবি মিলে সেই ফুটেজ দেখছিল খুঁটিয়ে খুঁটিয়ে। যেটুকু বোঝা যাচ্ছে বিক্রমবাবু বাকি গয়নাগুলোর সাথে ওই বালাজোড়া দিয়েছিলেন, কারণ ব্যাগ থেকে ফাল্গুনীবাবু যখন সব গয়না বের করলেন তখন ওই বালাজোড়াও দেখা যাচ্ছে। এখন দুটো কারণ হতে পারে। এক, বালাজোড়া এবং গয়নার লিস্ট বিক্রমবাবুর নজর এড়িয়ে গেছে, নিতান্তই মহিলাদের সাজগোজ গয়নার ব্যাপারে পুরুষের স্বভাবগত উদাসীনতার কারণে। দুই, বিক্রমবাবু জেনে বুঝে বালাজোড়া দিয়েছিলেন। হয়তো উনি রজতাভবাবুর কাছ থেকে ওই দুটো কোনোভাবে হস্তগত করেছিলেন। এইরকম সম্ভাবনার কথা আলোচনা হচ্ছিল অরুণাভ আর অদিতির মধ্যে। এমন সময় অরুণাভকে চমকে দিয়ে অরুণাভর দূর সম্পর্কের মামাতো ভাই বিকাশ চন্দ্রের ফোন এলো। বিকাশ বলেছিল আগামীকাল ফোন করবে। আজ রাতেই কি তবে সে কাজ সেরে ফেলেছে? অরুণাভ বিকাশের ফোন ধরে বলল, হ্যাঁ বিকাশবাবু বলুন। হ্যাঁ দাদা, বালাজোড়া খুলছি আজকেই। দোকান বন্ধ করার আগে ফাঁকা পাইয়া গেলাম। ধন্যবাদ বিকাশবাবু। আরে ধন্যবাদ রাহেন দাদা। ভিতর থেকে একখান পুরানো সাদা সেলি কাপড়ের টুকরো বার হইছে, ওতে কিছু লেখা আছে। লেখা কি? বাংলাতেই আছে, তবে আমি কি ফোনে বলবো না আপনি আসবেন? সকালে কখন আপনি দোকান খোলেন? দোকান আগেই খোলে, আমি যাই দেরিতে। জিনিসটা এখন কোথায়, আপনার কাছে না দোকানে? না না দাদা, আমারে এত কাঁচা কাজের লোক ভাববেন না, আমি বাড়িতেই রাখছি। গুড, এখন কিছু পড়ার দরকার নেই, কাউকে কিছুই বলবেন না। আমি কাল সকালে আপনার বাড়িতে গিয়ে ওটা কালেক্ট করব, আর আমি যাওয়ার আগে বাড়ি থেকে বেরোবেন না। আচ্ছা। সারা রাত দুশ্চিন্তায় ঘুম হয়নি অরুণাভর। পরের দিন ভোরের আলো ফুটতে না ফুটতেই বিকাশবাবুকে ফোন করে বেরিয়ে পড়েছে অরুণাভ। বিকাশবাবুর বাড়িতে পৌঁছে বালাজোড়া হস্তগত করে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে। বালাজোড়া হাতে পেয়ে প্রায় বিনা বাক্যে নমস্কার জানিয়ে বেরিয়ে এসেছে অরুণাভ। গাড়িতে বসেই আগেই বালা দুটোকে বের করে দেখে। পরিমলবাবু ঠিক যেখানে যেখানে ঝালাই করা আছে বলেছিলেন, বিকাশবাবু ঠিক সেই জায়গায় কেটে বালাজোড়া আলগা করে রেখেছেন। বালা দুটোই ফাঁপা। ছোট কাগজ বা কাপড় সরু রোল করে অনায়াসে ভেতরে রাখা যাবে। একটা বালার ভেতর থেকে একটা পুরনো লালচে হয়ে যাওয়া কাপড়ের টুকরো বের করল অরুণাভ। দেখেই বোঝা যায় কাপড়ের টুকরো বেশ পুরনো। ওতে লেখা আছে, পূজনীয় কনকলতা বৌমণি, আমি জানি না আপনি কোনোদিন এই চিঠি পড়বেন কিনা, অথবা যখন পড়বেন তখন আমি থাকবো কিনা। তবে আপনাকে কথাগুলো না বললে হয়তো আপনি কোনোদিন জানতেও পারবেন না, তাই একটিবার সুযোগ নিলাম। আসল কথা জানার আগে আমার এবং আমার স্বামীর সম্পর্কে আপনার জানা দরকার। আমার পুরো নাম কল্যাণী ব্যানার্জি, যাদবপুরের বনেদি বাড়ির মেয়ে। আমার ঠাকুরদা গোপালকৃষ্ণ ব্যানার্জি একসময় স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
সেই বাড়ির মেয়ে হয়ে আমি শেষে এক চালচুলোহীন টিউশন মাস্টার তারকনাথ মণ্ডলের প্রেমে পড়লাম। আমার জমিদার বংশের সম্মান রক্ষার্থে তারকনাথের সাথে এই সম্পর্ক যে কেউ মেনে নেবে না তা খুব ভালো করেই বুঝতে পারতাম। তাই একদিন ভোরবেলায় এই বালাজোড়া আর মায়ের দুখানা শাড়ি সম্বল করে তারকনাথের সাথে বাড়ি ছাড়লাম। তারকনাথের দুকুলে কেউ নেই। গ্রামে জমি জমা যা ছিল সেসব বেচে কোনো রকমে পড়াশোনা করেছে। দুজনে কালীঘাটে গিয়ে বিয়ে করলাম। শ্যামবাজারে একটা ছোট ঘর ভাড়া নিয়ে নিজেদের স্বপ্নের নীড় বানালাম। দুবেলা টিউশন করে দুজনের মোটামুটি চলছিল। কিন্তু এভাবে কতদিন? অন্তঃসত্ত্বা হলাম। ডাক্তার বলল যমজ আছে। তারকনাথের দুশ্চিন্তা বাড়তে লাগলো। এমন সময়ে তারকনাথের পরিচয় হয় আপনার স্বামী লক্ষ্মীকান্ত ঘোষালের সাথে। উনি কিছু টাকা দিয়ে সাহায্য করলেন। তারকনাথ খাতা বইয়ের দোকান দিল। কিন্তু খালি হাতে তো আর কেউ টাকা দেয় না। এই বালাজোড়া দিলাম লক্ষ্মীকান্ত বাবুর কাছে বন্ধক। ভাবলাম কিছুদিনের মধ্যেই ফেরত আনব। কিন্তু ব্যবসার হাল আমাদের ভাগ্য ফেরাতে পারল না। এদিকে লক্ষ্মীকান্ত বাবুর সুদ দিনকে দিন বেড়েই চলেছিল। এর মধ্যেই আমার কোল জুড়ে দুটি সন্তান এলো, রজতাভ আর সর্বাণী। হ্যাঁ বৌমনি, রজতাভ আমারই গর্ভের সন্তান। সেই দুই শিশুর খরচা চালানো আমাদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়ছিল। এরকম সময়ে একদিন লক্ষ্মীকান্ত বাবু এলেন আমাদের শ্যামবাজারের বাড়িতে। কথায় কথায় বললেন, আমি যদি আমার এই যমজ সন্তানের মধ্যে একজনকে দিয়ে দিই তাহলে উনি সুদের টাকা মকুব করে দেবেন, এমনকি আরো টাকা দিয়ে সাহায্য করবেন। শর্ত একটাই, কলকাতার বাইরে কোথাও চলে যেতে হবে। সেসবের ব্যবস্থা উনিই করে দেবেন। লক্ষ্মীকান্ত বাবু আমাদের দুর্বলতা জানতেন, তাই লোভ দেখালেন যে অভাবে দুই সন্তান পালন করার চেয়ে ভালো হবে যদি দুই সন্তান সুস্থভাবে মানুষ হোক। আর রজতাভকে উনি নিজের কাছে নিজের ছেলে পরিচয়ে রাখবেন। তখন আমাদের যা অবস্থা ছিল আর পেছন চিন্তা করার উপায় ছিল না। রজতাভকে দিয়ে দিলাম। আমি আর তারকনাথ সর্বাণীকে নিয়ে শুধু কলকাতায় ছাড়লাম তা নয়, তারকনাথ বাবু আমাদের রাজ্যের বাইরে নির্বাসন দিলেন, বিহারে। কিছুদিনের মধ্যেই বুঝলাম বড় ভুল করেছি। তারকনাথ মনের মধ্যে গুমড়ে মরতে লাগলো। ধীরে ধীরে ওর শরীর অসুস্থ হতে শুরু করলো। 1 বছরের মধ্যেই তারকনাথের চিকিৎসার পেছনে সমস্ত সহায় সম্বল খুইয়ে আমি শেষ পর্যন্ত বিধবা হলাম। তারকনাথ 4 দিনের জ্বরে মারা গেল। এরপর আমি সর্বাণীকে নিয়ে আবার কলকাতায় ফিরে আসি। লক্ষ্মীকান্ত বাবুর সাথে দেখা করি। উনি আমার সাথে আর যোগাযোগ রাখতে চাননি, কিন্তু রজতাভকে আমি বারবার ফেরত চাওয়াতে উনি মুশকিলে পড়লেন। আমাকে ভয় দেখালেন, কিন্তু আমি গোড়াবাজারে ওনার বাড়ি খুঁজে ফেলেছিলাম, তাই আমাকে যে বেশি দিন আর আটকানো যাবে না সেটা ভালো করেই জানতেন। অতএব আমাকে উনি এই বাড়ির কাজের লোক বানিয়ে নিয়ে এলেন। কল্যাণী নাম বদলে চাঁপা রাখলেন। এখানে এসে বুঝলাম লক্ষ্মীকান্ত বাবুর পুরুষত্বের অভাব ছিল। উনি জানতেন উনি কোনোদিন বাবা হতে পারবেন না, তাই আমার সন্তানকে অনাথ বলে আপনার কোলে তুলে দিয়েছে। সমাজের চোখে বাবা হয়েছেন ঠিক, কিন্তু সত্যিটা উনি আপনার কাছেও লুকিয়েছেন। আমার রজতাভ কোনো নার্সিংহোমে পরিত্যক্ত সন্তান নয় বৌমনি। আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমার চোখের সামনে আমার 2টি সন্তানকে বড় হতে দেখছিলাম। কিন্তু আমাকে এই বাড়িতে আশ্রয় দেওয়ার পেছনে লক্ষ্মীকান্ত বাবুর চালাকি ছিল। উনি যে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছেন সেটা আমি ধরে ফেলেছি। পালিয়ে আমি যেতেই পারি, কিন্তু ছেলেকে চিরজীবনের মতো হারাতে হবে। আমি চাই আপনি অন্তত লক্ষ্মীকান্ত বাবুর স্বরূপ সম্পর্কে অবগত হন। আপনাকে কথাগুলো বলার সুযোগ পাইনি কোনোদিন। ভয় ছিল আপনি বিশ্বাস করবেন কিনা। আপনার শোবার ঘর ঝাড়াঝাড়ি করতে গিয়ে বহুবার দেখেছি এই বালাজোড়া আপনার ড্রেসিং টেবিলের উপরে রাখা থাকে। কোনোদিন স্ক্রু ঘুরিয়ে বালা দুটো আপনি খুলবেন সেই আশাতেই এই চিঠি রেখে গেলাম।
আরেকটা কথা, কোনো কারণে যদি আমার কিছু হয়ে যায় তাহলে দয়া করে আমার সর্বাণীকে দেখবেন। ইতি, চাপা। চিঠিটা পড়ে অরুণাভর মাথায় প্রায় 1000টা প্রশ্ন কিলবিল করে উঠল। চিঠিটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কল্যাণী ওরফে চাপা কোথায়? সে কি প্রেমিকের সাথে আদৌ পালিয়েছিল? আর অন্যের সন্তানকে নিজের বলে কি করে পরিচয় দেওয়া যায়? সন্তান তো আর একদিনে প্রসব হয় না। সবকিছু জানার পরেও কনকলতা ঘোষাল এতদিন চেপে গেলেন কেন? কনকলতা আদৌ কি কোনোদিন এই চিঠি পড়েছিলেন? আর যদি উনি এই চিঠি নাই পড়ে থাকেন তাহলে এই বালাজোড়া বিক্রমবাবুর কাছে এলো কি করে? অরুণাভর মনে মনে একটা কুয়াশা মাখা ভোর তার নিজের আস্তরণ দিয়ে একটা মর্মান্তিক সত্যি ঢেকে রেখেছে। খুব ধীরে ধীরে এর উন্মোচন করতে হবে। তবে এত কিছুর পরে একটা ব্যাপার পরিষ্কার, রজতাভু এই বালাজোড়ার ব্যাপারে জানেন। না হলে নিজের ল্যাপটপে শুধু বালাজোড়ার ছবি কেন রাখতে যাবেন? চোখ বন্ধ করে অরুণাভু কিছুক্ষণ গভীর চিন্তা করে। তারপর ত্রিদীপকে ফোন করে। ওদিকে দুবার রিং হতেই ত্রিদীপ বলে, গুড মর্নিং দাদা। এত সকালে কি ব্যাপার? থানায় না বাড়িতে? বাড়িতেই আছি, একটু পরেই বেরোবো থানায়। কেন, কোনো খবর আছে নাকি? কতক্ষণ লাগবে তোমার? আমি এই ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। ওকে, আমিও আসছি। রজতাবকে আরো ভালো করে করকাতে হবে। কি দাদা, বলেছিলাম না আমি আসল আসামিকে পাকড়াও করেছি, আর সমস্ত এভিডেন্স ওর বিরুদ্ধে। ওই উকিল বিক্রম পোদ্দারও একজন কম ছিল না। মা ছেলে দুজনের কাছ থেকে কিরকম টাকা গিলছিল। ওসব কথা এখন থাক, আমি গিয়ে কথা বলছি। ঘণ্টাখানেক বলে লালবাজার পৌঁছতে ঘণ্টা 2 লেগে গেল অরুণাভর। রাস্তায় সকাল থেকেই জ্যাম। গরমের দিনে সবাই চায় সকাল সকাল কাজ সেরে ফেলতে। ওদিকে ত্রিদীপ থানায় অপেক্ষা করে আছে। অরুণাভ ঢুকতেই বলল, আসুন দাদা, অনেকটা দেরি হয়ে গেল, আমাকে আরেকটা কাজে বেরোতে হবে। কাল তোমাকে বলেছিলাম প্রাণজীবন বর্মন আর মালতী বর্মনের সঙ্গে যোগাযোগ করতে, সেটা করেছো? খবর পাঠিয়ে দিয়েছি, বিকেলের মধ্যে একটা রিপ্লাই আসবে আশা করছি। ওকে, রজতাভ এখন কোথায়? ওই যে ওইদিকের রুমে। অরুণাভ দেখল ত্রিদীপ রজতাভকে সেলের বাইরে এনে একটা ঘরে বসিয়ে রেখেছে। রজতাভকে জেরা করার আগে ত্রিদীপকে চিঠিটা দেখানো জরুরি, কারণ ত্রিদীপের অনুপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা যাবে না। অরুণাভ ত্রিদীপকে সংক্ষেপে ময়ূরমুখী বালাজোড়ার ইতিবৃত্তান্ত বলল, সাথে বালার ভেতর থেকে আবিষ্কার করা চিঠিটাও দেখালো। সব জানার পর আবার চিঠিটা পড়ে ত্রিদীপের মুখের উপরেও 1000টা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পেল অরুণাভ। অরুণাভ কিছু বলার আগেই ত্রিদীপ বলল, রহস্য তো দারুণ, কিন্তু এর পরেও সমস্ত সন্দেহ কিন্তু রজতাভর দিকেই যাচ্ছে। ধরুন এই বালাজোড়ার ভেতরে চিঠির কথাটা বিক্রমবাবু জানতেন, আর সেই কারণে উনি রজতাভকে ব্ল্যাকমেল করেছিলেন। বনেদি ঘরের কোনো ছেলেই চাইবে না যে তার এই ধরনের জন্মবৃত্তান্ত সমাজের সামনে আসুক। তবুও তো কতগুলো প্রশ্ন থেকে যায় ত্রিদীপ। কিরকম? পরপর বলি। 1, যদি এই বালাজোড়ার ভিতরে থাকা চিঠি নিয়েই বিক্রমবাবু রজতাভকে ব্ল্যাকমেল করছিলেন, তাহলে খামোকা উনি এগুলো পালিশ করতে কেন দিলেন? 2, বিক্রমবাবুর কাছে বালাজোড়া গেল কি করে? 3, একমাত্র উত্তরাধিকার থাকলে এবং সম্পত্তি নিয়ে বিবাদ না থাকলে কেউ উইল করে যায় কি? আইনত সেই সম্পত্তি তাদের বংশধরেরই হয়, এবং রজতাভ বাবু যখন একমাত্র উত্তরাধিকারী ছিলেন। 4, চিঠি অনুযায়ী কল্যাণী ওরফে চাঁপা পালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন না, তাহলে উনি গেলেন কোথায়? 5, কনকলতা দেবী যদি চিঠি পড়ে থাকেন তাহলেও উনি সত্যিটা কেন চেপে গেলেন? 6, সর্বাণীকে ওর আসল পরিচয় জানানো হলো না কেন? কেন বিক্রমবাবুকেই সারা জীবন নিজের পিতৃ পরিচয়ে জানলেন? আমার মাথা গুলিয়ে যাচ্ছে দাদা। আর একটা বিষয় ত্রিদীপ, এই যে প্রাণজীবন আর মালতী বর্মন, এরা থাকেন দেরাদুনে। এনারা এলেন কনকলতা দেবীর অসুস্থতার সময়, আর এই সময়ে কেন উনি উইল করলেন? ওদেরকেই বা সাক্ষী রাখলেন কেন? এখানে কি ওর পরিচিত কেউ ছিল না? আমার মনে হয় এরা আমাদের এই প্রশ্নের উত্তর দিলেও দিতে পারে। যেমন করেই হোক এদের সঙ্গে আগে যোগাযোগ করো। ওকে দাদা, আজকেই হয়ে যাবে। এবার চলুন রজতাভ বাবুকে জিজ্ঞেস করা যাক উনি এই চিঠির ব্যাপারে কিছু জানেন কিনা।
রজতাভকে যে রুমে বসিয়ে রাখা হয়েছিল, অরুণাভ আর ত্রিদীপ সেই ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। ওদের দুজনকে ভেতরে আসতে দেখে রজতাভ বলল, আমি বারবার বলছি আমি খুন করিনি। আপনারা কেন বুঝছেন না? আমাকে আমার উকিলের সাথে কথা বলতে দিচ্ছেন না। আপনার উপরে খুনের অভিযোগ আছে রজতাভ বাবু। জামিন পাবেন বলে আপনার মনে হয়? তার চেয়ে বরং স্বীকার করুন যে খুনটা আপনি করেছেন। কেন আমাদের খাটনি বাড়াচ্ছেন? যা প্রমাণ পেয়েছি এরপর তো 3rd ডিগ্রি চার্জ করতে হবে। ত্রিদীপের কথা শুনে রজতাভর মুখ শুকিয়ে গেল। অরুণাভ ত্রিদীপকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, আমি আপনাকে একটা জিনিস দেখাবো আর একটা প্রশ্ন করব। আশা করি আপনি সঠিক জবাব দেবেন, কারণ আপনি যে জানেন সেটা আমরা প্রমাণ সহ জানি। কথাটা বলে অরুণাভ পকেট থেকে বালাজোড়া এবং কাপড়ের টুকরোতে লেখা চিঠিটা বের করল। বালা আর চিঠি দেখে রজতাভ চমকে উঠল। এগুলো এগুলো আপনি কোথায় পেলেন? এগুলো তো আলমারিতে ছিল না। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি এগুলোর সম্পর্কে ভালো করেই জানেন এবং আপনি আলমারি হাতড়েছিলেন এগুলো খোঁজার জন্য। রজতাভ মাথা নিচু করে বসে রইল। রজতাভকে চুপ করে বসে থাকতে দেখে ত্রিদীপ ধমকে ওঠে। কি হলো? আপনি বলবেন না আমাদের অন্য রাস্তা ধরতে হবে? রজতাভ মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে চলেছেন দেখে অরুণাভ টেবিল থেকে জলের গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন, এটা খান, তারপর রিল্যাক্স হয়ে সবটা বলুন। পালাবার পথ যে নেই তা আপনিও জানেন। মায়ের শরীর বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছিল। এখানে চিকিৎসা চলাকালীন যে সমস্ত টেস্টগুলো করানো হয় সেগুলোর রিপোর্ট দেখে ব্যাপারটা আমার কাছেও বুঝতে বাকি থাকে না যে মায়ের কাছে আর বেশি দিন সময় নেই। আমি রুক্মিণীকে নিয়ে হায়দ্রাবাদের চাকরি ছেড়ে কলকাতায় ফিরে আসি। ভেবেছিলাম ওখানেই চাকরি ছুটিয়ে নেব, না হলে বাড়িতেই রুগী দেখব। মায়ের শরীর গুরুতর অসুস্থ হওয়ায় আমার মামা প্রাণজীবন বর্মন কলকাতায় আসেন মালতী মামিকে নিয়ে। একদিন মায়ের ঘর থেকে মামার গলার আওয়াজ পাই। মামা সম্ভবত বিক্রম উকিলের উপরে ভরসা করতে বারণ করছিলেন। পারিবারিক সম্পত্তি ও ব্যবসার ব্যাপারে আমি মায়ের উপরে কোনোদিন কথা বলিনি। আমি জানতাম মা যা করে ঠিক করে। একদিন সন্ধ্যাবেলায় আমি রুক্মিণীকে নিয়ে বেরিয়েছিলাম, এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। ফিরে এসে দেখি বিক্রম কাকু এসেছেন। মায়ের ঘরে বিক্রম কাকু, প্রাণজীবন মামা আর মালতী মামি বসে কিছু আলোচনা করছেন। এরপর মায়ের শরীর আরও খারাপ হলে মাকে হাসপাতালে ভর্তি করতে হয়। মাকে একদিন বিকেলে হাসপাতালে দেখতে গেছি। বিক্রম কাকু হাসপাতালে এসে আমাকে ডেকে বললেন একবার ওনার বাড়িতে দেখা করতে, কি নাকি জরুরি কথা আছে। পরে একদিন বিক্রম কাকুর বাড়ি গিয়ে ওনার চেম্বারে দেখা করি। সেদিন কাকু আমাকে মায়ের বানানো উইল আর এই বালাজোড়ার কথা বলেন। আমি আমার জন্মের ইতিহাস সেদিনই জানতে পারি। মায়ের ইচ্ছা ছিল মায়ের মৃত্যুর পর আমাদের ঘোষাল পরিবারের যা কিছু সম্পত্তি তা আমার ও সর্বাণীর মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাক। উইলে ওই কথাই লেখা ছিল। বিক্রম কাকু আমাকে লোভ দেখালেন, সর্বাণী তো কিছু জানে না, ওর ভাগের সম্পত্তি না দিলেও চলে। তাছাড়া সর্বাণীকে ভাগ দিতে গেলে সবাইকে সবকিছু জানাতে হবে, তাতে ঘোষাল পরিবারের একটা মান সম্মানের ব্যাপার থাকছে। আমি রাজি হয়ে যাই আর বিক্রম কাকু উইল বদলে ফেলেন। কিন্তু উনিও যে টাকার জন্যই কাজটা করছেন সেটা বুঝতে আমার বেশি দিন সময় লাগেনি। মা মারা যাওয়ার পরেই উনি নিজের আসল রূপ দেখালেন। আসল উইল ও বালাজোড়ার ভেতরে এই চিঠি ফাঁস করে দেবেন বলে আমার কাছ থেকে যখন যেরকম খুশি টাকা চাইতে লাগলেন, কখনো 1 লাখ, কখনো 2 লাখ। রজতাভ হয়তো আরও কিছু বলতো, অরুণাভ থামিয়ে দিয়ে বলল, বালা তো সিল করা ছিল, আপনি চিঠি কি করে পড়লেন? হ্যাঁ, বালাজোড়া সিল করা ছিল। মা বিক্রম কাকুর হাতে উইল আর এই বালাজোড়া দিয়েছিলেন। বিক্রম কাকু সিল ভেঙে নিয়ে এসে চিঠিটা আমাকে পড়ালেন। বিক্রমবাবু আগে থেকেই কি জানতেন সব? আর আপনার মা কল্যাণী ব্যানার্জির শেষ পর্যন্ত কি হলো জানার চেষ্টা করেননি? মা উইলের সাথে একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিলেন আমারও সর্বাণীর নামে। সে চিঠিতে লেখা ছিল, ভাই ফোটার পর বাপের বাড়ি থেকে ফিরে এসে বাবার কাছে জানতে পারল যে আমার আসল মা মানে কল্যাণী পাড়ায় কোনো একটা ছেলের সাথে পালিয়েছে। নিজের 2 বছরের মেয়ে সর্বাণীকে বাড়িতেই ফেলে গেছে। সবাই বলেছিল বলে কথাটা মাও বিশ্বাস করে নেয়। এর বেশ কিছুদিন পর এই বালাজোড়ার স্ক্রু খুলে পালিশ করতে দেওয়ার সময় ওই চিঠিটা মায়ের হাতে আসে। মা বাবাকে জেরা করে জানতে পারে যে মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাবা কল্যাণীকে শ্বাসরোধ করে খুন করে এবং বাগানের মালি জলধরের সাহায্যে বাগানের গেটের পাশের জমিতে কবর দিয়েছে।
বাবার আশঙ্কা ছিল যে জলধর যে কোনো সময় মুখ খুলে ফেলতে পারে, তাই কিছুদিনের মধ্যে জলধরের খাবারে বিষ মিশিয়ে তাকেও মেরে ফেলে। পাড়ায় রটানো হয় বিষ মদ খেয়ে জলধর মারা গেছে। মা সমস্ত সত্যি জেনেও নিজের স্বামীর বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করতে পারেনি। পরিবারের মান সম্মান রক্ষার কারণে এবং জানাজানি হলেও ঘুষ দিয়ে আইনের হাত থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা ও টাকার জোর বাবার যথেষ্ট ছিল বলে। কিন্তু বাবার হাত থেকে সর্বাণীকে বাঁচাবার জন্য বিক্রম কাকুর সাহায্যে ওকে দূরে সরিয়ে দেয়। এরপর বাবা একটা দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়। আরও বছর 5 এভাবেই বেঁচেছিলেন। বিক্রম কাকু আইনত সর্বাণীর বাবা ছিলেন। সর্বাণীর যাবতীয় খরচা সর্বাণী চাকরি পাওয়া অবধি গোপনে দিয়ে এসেছেন। কিন্তু শেষ সময়ে এসে মা চেয়েছিলেন যাতে সম্পত্তির ভাগ দুজনেই পাই। সর্বাণীর স্বামী কাজলের মৃত্যুর পর মা ওর প্রতি আরও নরম হয়ে পড়েছিল। আর আপনি সেই ভাগ মারার জন্য উইলটাই বদলে দিলেন। তারপর বিক্রমবাবুর ব্ল্যাকমেলিংয়ের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ওকে খুন করে বসলেন, তাই তো? উইল আমি বদলেছি, কিন্তু বিক্রম কাকুর খুন আমি করিনি। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে খুনের কথা যে একেবারে আমার মাথায় আসেনি তা নয়। যে লোকটার নিজের মেয়ের সম্পত্তির ভাগ মারতে পিছোপা হয় না, তার উপরে এতটুকু কৃতজ্ঞতা আসে না আমার। আচ্ছা, ইন্দ্রাণীকে বিয়ে করতে মানা করেছিলেন বলেই কি উনি আপনার উপর আরও খেপেছিলেন? হ্যাঁ, সেটাও একটা কারণ। বিক্রম কাকুর টাকার লোভ যে ছিল সে কথা প্রাণজীবন মামা আমাকে একবার বলেছিল। উনি ইন্দ্রাণীকে ঘোষাল বাড়ির বউ হিসেবে দেখতে চেয়েছিলেন। আমার অনিচ্ছার কারণেই মা পিছিয়ে গেল। আপনার মায়ের সেই চিঠি আর আসল উইল কোথায় গেল রজতাভ বাবু? আমি দ্বিতীয়বার যখন বিক্রম কাকুর চেম্বারে যাই তখন দেখি কাকু মেঝেতে পড়ে আছেন। আমি নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখি শ্বাস প্রশ্বাস বন্ধ, কিন্তু শরীর তখনও গরম আছে, অর্থাৎ সবেই মৃত্যু ঘটেছিল। টেবিলের উপরে দেখি আসল উইলের ফাইল রাখা, চিঠিটাও ফাইলের মধ্যেই ছিল। আলমারির চাবি যে ব্রিফ কেসে থাকে সেখান থেকে চাবি নিয়ে আলমারি তন্ন তন্ন করে ঘেঁটে দেখি বালাজোড়া কোথাও ছিল না। কিন্তু বিক্রম কাকু বালাজোড়া আলমারিতেই রাখতেন সেটা আমি জানতাম, এমনকি 2-1 বার বের করতেও দেখেছি। আমি ওখান থেকে বেরোনোর সময় উইল আর চিঠি শুদ্ধ ফাইলটা নিয়ে বেরিয়ে আসি। ওটা রাখা নিরাপদ মনে করিনি, তাই পুড়িয়ে ফেলেছি। প্রথমবার বিক্রমবাবুর চেম্বার থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন? আপনার স্ত্রীর বয়ান কিন্তু আমরা নিয়েছি, আর উনি বলেছেন আপনি বাড়ি যাননি। না, আমি মিথ্যে বলেছিলাম। আসলে আমি বাড়ি যাইনি, মাঝ রাস্তা থেকে ফিরে যাই। আমি বিক্রম কাকুকে বলতে গিয়েছিলাম যে আপনার যা ইচ্ছা হয় করুন, কিন্তু এভাবে আমি আর টাকা দিতে পারবো না। আর রজতাভ বাবু, একমাত্র আপনি ছাড়া আর কোনো বাইরের লোকের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ওই রুমে পাওয়া যায়নি। এতটা যখন স্বীকার করলেন, এবার স্বীকার করে ফেলুন যে খুনটাও আপনি করেছেন। ত্রিদীপকে রাগারাগি করতে দেখে অরুণাবু আবার ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে রজতাভ বাবু, এতটা যখন আপনার সাহায্য ছাড়া এগোতে পেরেছি, বাকি প্রমাণটুকুও আমরা ঠিক বের করে ফেলতে পারবো। শুধু বলুন, আপনার এই মামা প্রাণজীবন বাবু ও মালতী মামি এরা কি আপনাদের পরিবারের সমস্ত ইতিহাস জানেন? হ্যাঁ, মা ওনাদের এই ব্যাপারে প্রথম থেকেই খুব ট্রাস্ট করতো। আপনার বাবা মানে লক্ষ্মীকান্ত বাবু যখন আপনাকে আপনার মা কনকলতার হাতে তুলে দেন, তখনকার কথা কি কিছু লেখা আছে ওর চিঠিতে? হ্যাঁ, মা সর্বাণী আর আমার নামে যে চিঠি লিখে গেছে সেখানে লেখা আছে যে বাবা মাকে কিছুদিনের জন্য আমার বাড়িতে রেখে আসে। তারপর আমাকে মায়ের কাছে দেওয়ার পর সবাইকে জানানো হয় যে মায়ের পুত্র সন্তান হয়েছে। বাবার পক্ষে যে বায়োলজিক্যাল বাবা হওয়া সম্ভব নয় সে কথা মা জানতো, এবং এই কারণেই মা সব জেনেও চুপ করেছিল। ধন্যবাদ রজতাভ বাবু। কথাটা বলে অরুণাভ ত্রিদীপকে ইশারা করে ডেকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে আসতেই ত্রিদীপ বলল, দেখলেন তো দাদা, কোড়কে দিলেই সব প্যাত প্যাত করে বেরিয়ে আসে। শাল্লাহ, এর আবার নাকি শিক্ষিত। অরুণাভ একটা সিগারেট ধরিয়ে ত্রিদীপের দিকে আর একটা এগিয়ে দিয়ে বলে, একটা সূক্ষ্ম ব্যাপার আছে ত্রিদীপ। রজতাভ বাবু জানতেন যে বালার ভিতরে চিঠি আছে, বালা আলমারিতে আছে। বিক্রমবাবু বালাজোড়া আলমারি থেকে নিয়ে স্যাকরাকে দেবে, এটা আমারও মানতে ঠিক মন চাইছে না। বালাজোড়া যখন ওর কাছে সোনার ডিম পাড়া মুরগির মতো, তাহলে রজতাভ বাবু আসল উইলের ফাইলটা সরিয়ে ফেললেন আর আলমারির চাবি পেয়েও বালাজোড়া পেলেন না। মানে তৃতীয় কেউ বালাজোড়া সরিয়েছে। আমি অনেক আগেই তোমাকে বলেছি ত্রিদীপ, হত্যাটা আকস্মিক ঘটনা নয়, একটা প্ল্যান্ড মার্ডার। তাও বটে। হ্যাঁ দাদা, এটা তো ভাবিনি। তাহলে তৃতীয় ব্যক্তি কেউ আছে বলছেন? প্রাণজীবন আর মালতী বর্মনের বয়ান নাও, আপাতত ফোনেই নাও।
বলে রাখো যে প্রয়োজন পড়লে কলকাতায় আসতে হবে। ওকে দাদা। আর হ্যাঁ, রজতাবুর সঙ্গে কি কি কথা হয়েছে সেটা এখনই ওদেরকে বলার দরকার নেই। ঘোষাল বাড়িতে একটা জায়গা আমি দেখেছিলাম ঘাস উপড়ানো। আমার মনে হয় কল্যাণীর লাশটা ওখানেই পোতা হয়েছিল। এখন দুপুর 2টো বাজে প্রায়। অদিতিকে বলাই আছে বাড়ি ফিরে কথা হবে। অরুণাভ জানে এই কেসটার ব্যাপারে অদিতিরও ধীরে ধীরে ইন্টারেস্ট গ্রো করেছে। শুরুতে উৎসাহ না থাকলেও এখন আছে। অরুণাভ বারণ না করলে কাজের ফাঁকেও বারবার ফোন করে আপডেট নেয়। বাড়ি ফিরে সারা দিনের ক্লান্তি মেটানোর জন্য প্রথমে ঠান্ডা জলের শাওয়ারের নিচে দাঁড়ালো। তারপর ফ্রিজে রেখে যাওয়া খাবার বের করে মাইক্রোওয়েভে গরম করে খেতে বসল। বাড়ি ফেরার পর থেকে যা যা কাজ করেছে অরুণাভ সব যন্ত্রের মতো অঙ্গ প্রত্যঙ্গ চালনা করার সমান। অরুণাভর মস্তিষ্কে এখন রজতাভর কথাগুলো পাক খাচ্ছে। মানুষ ঠান্ডা মাথায় খুন তখন করে যখন খুন করলে সে লাভবান হয় অথবা প্রতিশোধ নিতে চায়। কথাগুলো ভাবতে ভাবতে অরুণাভ মোবাইলের দিকে তাকালো। 4:30 বেজে গেছে। অদিতি আর কিছুক্ষণের মধ্যেই ফ্রি হয়ে যাবে। ওকে ফোন করে নাগের বাজারে বিক্রমবাবুর বাড়িতে যেতে বলে দিলে কেমন হয়? নিজেও ঘণ্টাখানেক আগে পৌঁছে যাবে। অরুণাভর এরকম ভাবনার মধ্যেই হঠাৎ ফোন বেজে উঠল। অরুণাভ স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল ত্রিদীপের ফোন। অরুণাভ চট করে ফোন ধরে বলল, হ্যাঁ ত্রিদীপ, কি খবর বলো? দেরাদুন থেকে প্রাণজীবন বাবুর ফোন ছিল। ওখানকার পুলিশ ওনার বয়ান নিয়েছে। কনকলতা ঘোষালের আসল উইল এবং রজতাভ ও সর্বাণীর নামে যে চিঠিটা উনি লিখে গিয়েছিলেন সেটার ফটোকপি ওনার কাছে আছে। সেগুলোর একটা করে সফট কপি আমাদের মেল করা হয়েছে। রজতাভ বাবুর বয়ানের সাথে হুবহু মিলে গেছে একদম। এমনকি আপনি গেটের কাছে যে জায়গাটা সন্দেহজনক বলেছিলেন, প্রাণজীবন বাবুও বলেছেন কনকলতা ঘোষাল চিঠিতে ওই জায়গাটার কথাই বলেছিলেন। কিন্তু 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 আবার কি? উনি বলেছেন বিক্রম বাবুর মৃত্যু যে সময়টা, মানে রাত 9:30 থেকে 10:30টার মধ্যে, ওই সময়টায় বেশিরভাগ সময় উনি রজতাবুর সাথে ফোনে কথা বলেছিলেন। তাহলে ওই সময় রজতাবু বাবু খুন হলেন কি করে? আমি ওনার কথা শুনে প্রথমেই রজতাবুর মোবাইল নাম্বার চেক করাই। ওই সময় সত্যি রজতাবু বাবু আর প্রাণজীবন বাবু ফোনে কথা বলেছিলেন। ত্রিদীপ, তুমি একটা কাজ করো, রজতাবু বাবুর বাড়িতে তাকে নিয়ে একটা টিম সহ যাও, স্পটটায় খোঁড়াখুড়ি করো। একটা দেহাবশেষ পেলেও পেতে পারো। যদিও অনেক দিন হয়ে গিয়েছে, এখন সবটাই কঙ্কাল সার, তবুও সেটা ফরেন্সিক বুঝে নেবে। আপনি আসছেন কি? আমি নাগের বাজারে যাচ্ছি, অদিতিকেও ডেকে নেব। তুমি আর একটা টিম রেডি করে নাগের বাজারে পাঠাও, কিন্তু বিক্রম বাবুর বাড়িতে নয়। প্রয়োজন পড়লে আমি ডেকে নেব। একজন লেডি কনস্টেবলও লাগবে। লেডি কনস্টেবল? কাকে সন্দেহ করছেন দাদা? এখন শুধু সন্দেহই করছি, প্রমাণ পেলে জানাবো। এই অবধি বলে ফোন কেটে দেয় অরুণাভ। সময় নষ্ট না করে ডেকে নেয় অদিতিকে। বিক্রম পোদ্দারের বাড়িতে ঢোকার আগেই অদিতির সাথে ময়ূরমুখী বালার রহস্য থেকে শুরু করে রজতাভর বয়ান, এমনকি প্রাণজীবনবাবুর বয়ানও চর্চা করে নিয়েছে অরুণাভ। অরুণাভর সন্দেহ খুনি এই বাড়ির 5 জনের মধ্যেই কেউ একজন। নীলাদ্রি, ইন্দ্রাণী, সর্বাণী, সবিতা দেবী অথবা কাজের মেয়ে পূজা। প্রত্যেকের আলাদা করে বয়ান নিয়েছে পুলিশ। কাজের মেয়ে খুনি হওয়ার সম্ভাবনা যদিও খুব ক্ষীণ, তবুও একেবারে ছেড়ে দেওয়া যাচ্ছে না। অদিতিও ভাবছে বিক্রমবাবু নিজে থেকে যদি বালাজোড়া দোকানে না দিয়ে থাকে তাহলে কে দিল, আর দিলই বা কেন? এ বাড়িতে আসার আগে প্রত্যেকের বয়ান খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে। ঘটনার সময় প্রত্যেকেই বাড়িতে ছিল। বিক্রমবাবুর বাড়িতে ঢুকে অরুণাভ সকলকে নিয়ে ডাইনিং হলে বসল। বয়ানের ফাইল খুলে অরুণাভ আর একবার চোখ বুলিয়ে নিয়ে সবিতা দেবীকে প্রথমে প্রশ্ন করল, আচ্ছা, বিক্রমবাবু প্রতিদিন কটার সময় ডিনার করতেন? 10টা 10:30 নাগাদ। তাহলে ঘটনার দিন এত দেরি করে ডিনারের জন্য ডাকতে যাওয়া হলো কেন? ওনাকে খেতে ডাকবার জন্য কোনোদিন প্রয়োজন হয়নি, উনি নিজেই খেতে আসেন। সেদিন এলেন না বলে পূজাকে বললাম ডাকতে। বাকিরা তখন কোথায় ছিল? আমি ইন্দ্রাণী আর নীলাদ্রিকে খেতে দিয়ে পূজাকে বললাম তোর বাবুকে ডেকে দে। সর্বাণী তো নিজের ঘরেই দরজা বন্ধ করেছিল। ও বলল পরীক্ষার খাতা দেখছে, পরে খাবে।
অরুণাভ এবার সর্বাণীর দিকে তাকিয়ে বলল, আপনি পরীক্ষার খাতা দেখছিলেন, তা এখনও তো কলেজ জয়েন করেননি। খাতা জমা দেওয়া হয়নি নিশ্চয়ই? খাতাগুলো একটু দেখা যাবে? না মানে একটু তাড়া ছিল, আমি জয়েন করিনি ঠিক, কিন্তু খাতা আমি দিয়ে এসেছি। ও, তা খাতা দেখার জন্যই কি সেদিন ডিনার করতে লেট করলেন, নাকি প্রায়ই করেন? না, মাঝে মাঝে বইটই পড়ার থাকলে দেরি হয়। সেদিন কখন থেকে দরজা বন্ধ ছিল আপনার? সন্ধে থেকেই, আসলে অনেক খাতা জমেছিল। আপনি ইনজেকশন দিতে জানেন? ইনজেকশন? হ্যাঁ, জানেন নাকি? কোনোদিন বিক্রমবাবুকে ইনজেকশন দিয়েছেন? না মানে আমি। এমন সময় নীলাদ্রি বলে উঠল, হ্যাঁ, দিদি তো জানেই। কিছুদিন আগে আমার ফিরতে লেট হবে শুনে ও নিজেই বলল বাবাকেও ইঞ্জেকশন দিয়ে দিতে পারবে। আসলে ও তো ফিজিওলজি পড়ায়, ওর অসুবিধা হয়নি। কিরে বল না। অরুণাভ সর্বাণীর দিকে ঘুরে তাকায়। সর্বাণী বলে, হ্যাঁ মানে ওই একবার। অ্যান্টিবায়োটিক ছাড়াও বিক্রমবাবুর কিছুদিন হলো ইনসুলিনও চলছিল, তাই না? হ্যাঁ, বাবার সুগারটা কিছুতেই কন্ট্রোলে আসছিল না, তাই ডক্টর বললেন ইনসুলিন শুরু করে দিতে। আর সেটা দিতে হয় খাওয়ার আগে। একদম। এবার সর্বাণী হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠল, কিন্তু ইনসুলিনের সিরিঞ্জ তো মাত্র 1 ml এর, বাবার শরীরে 50 ml হাওয়া পুশ করা হয়েছিল। বাহ, আপনার তো বেশ মেডিকেল নলেজ আছে। তা যেদিন গয়না পালিশ করতে যান বিক্রমবাবু, সেদিন ওর সঙ্গে আপনিও তো ছিলেন? না, আমি তো ছিলাম না, আমি তো কলেজে ছিলাম। কিন্তু ফাল্গুনীবাবু আমাকে সিসিটিভি ফুটেজের ভিডিও দিয়েছেন, তাতে তো আপনাকেও দেখা যাচ্ছে। না, হতেই পারে না। কেন? আমি দেখেছি। এমনকি ওই দিন ম্যারেজ হল বুকিং করতে যাওয়ার সময়ও আপনি বিক্রমবাবুর সঙ্গেই ছিলেন। বিয়ের কেটারিং এবং গাড়ি বুকিংয়ের বায়না দেওয়ার সময়ও আপনি সঙ্গেই ছিলেন। সারা দিন আপনি ওর সঙ্গেই ঘুরছিলেন। অন্তত আপনার মোবাইল লোকেশন তো। মোবাইল লোকেশন এক হতে পারে, আমি ছিলাম বাবার সাথে কিছুক্ষণ, কিন্তু ফাল্গুনী বাবুর দোকানের সিসিটিভিতে আমাকে দেখা যাওয়ার কথাই নয়, কারণ আমি বাইরে দাঁড়িয়েছিলাম এবং ক্যাটারিং ও গাড়ি বুকিংয়ের অফিসে কোনো সিসিটিভিই নেই। রিয়েলি মিস সর্বাণী, আপনি তাহলে জানেন? এবার বলুন তো, ফাল্গুনী বাবুর দোকানে আপনি কেন ঢুকলেন না? সর্বাণী চুপ। অরুণাভ আবার বলল, আপনি না বললেও আমি জানি। আপনি জানতেন যে দোকানের ভিতরে ক্যামেরা আছে। আপনি সেদিন কলেজ থেকে হঠাৎ করে ছুটি নিয়েছিলেন, সেই খবরও আমার কাছে আছে। আপনি বিক্রমবাবুর সঙ্গে সারা দিন ছিলেন, কারণ আপনি জানতেন বিক্রমবাবু ওই দিন গয়না পালিশ করতে দেবেন, এবং আপনি আগে থেকে যে ময়ূরমুখী বালাজোড়া বিক্রমবাবুর আলমারি থেকে সরিয়ে রাখলেন, সেটা ওর ব্যাগে সুযোগ বুঝে প্লেস করলেন, যাতে বালাজোড়া সরাসরি পুলিশ ও বাড়ির চোখে পড়ে। কি তাই তো? সর্বাণী বুঝতে পারে এবার আর পালাবার পথ নেই। সে নিঃশব্দে মাথা নাড়ে। আপনি তো আসলে উইলটাও পুলিশের সামনে আনতে চেয়েছিলেন, কিন্তু রজতাভবাবু ফিরে আসায় আপনার সেই গুড়ে বালি পড়ল। যাই হোক, যেদিন এখানে প্রথম আসি, প্রথমেই আমার চোখ গিয়েছিল আপনার ঘরের পড়ার টেবিলের ওপাশে আরেকটা বন্ধ দরজার উপর, যেটা দিয়ে সরাসরি সিঁড়িতে নামা যায়। ওখান দিয়ে গিয়ে বিক্রমবাবুকে খুন করে অনায়াসে নিজের ঘরে ফিরে এসে আবার দরজা বন্ধ করে দিলে বাড়ির কেউ টের পাবে না। আপনি খুব সূক্ষ্মভাবে কাজ করেছিলেন। আমার এই পর্যন্ত অভিজ্ঞতায় দেখা সেরা খুনের মধ্যে একটা। কোথাও কোনো প্রমাণ নেই, ফিঙ্গারপ্রিন্ট নেই, ফুল প্রুফ মার্ডার। কিন্তু অপরাধী কোনো ফাঁক রাখতে না চাইলেও সব ফাঁক বোঝানো তার পক্ষে সম্ভব নয়। শুধু রজতবাবুর দিকে ফোকাসটা না ঘুরে গেলে। যাই হোক, এবার বলবেন কেন এবং কিভাবে? সর্বাণী এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, এবার ধীরে ধীরে মাথা তুলে বলল, হ্যাঁ, আমি খুন করেছি, কিন্তু না, আমার বাবাকে নয়, একজন ধড়িবাজ উকিল বিক্রম পোদ্দারকে, যে সমাজের চোখে আমাকে নিজের মেয়ে বললেও তা কোনোদিন মনে করেননি, এবং এর জন্য আমার কোনো অনুতাপ নেই। সর্বাণী এবার আর কান্না চেপে রাখতে পারে না। সবার সামনে বসে ঝড়ঝড় করে কেঁদে ফেলে। কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিয়ে আবার বলে, ছোট থেকেই জানতাম আমি বিক্রম পোদ্দার আর সবিতা পোদ্দারের মেয়ে, কিন্তু আমার বাকি 2 ভাই বোনকে নিজের কাছে রেখে আমাকে কেন দূরে সরিয়ে রাখা হলো, এর উত্তর আমি পাইনি কোনো দিন।
জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি আমাকে পিসিমার বাড়িতে রাখা হয়েছে। বাবা যখন দেখা করতে যেত আমি জিজ্ঞাসা করতাম, নীলাদ্রি ইন্দ্রাণী বাড়িতে থাকে, আমি কেন থাকতে পারবো না? কিছুদিন পর আমাকে আবাসিক স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো। তখন ছুটিতে মাঝে সাঝে বাড়িতে আসতে পেলেও বাড়িতে থাকার অনুমতি পাইনি। কলেজে ভর্তি হওয়ার পর এসব ভুলে গেছিলাম। পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছি, ঠিক তখনই বাবা আমার বিয়ে দিতে চায় নিজের এক বন্ধুর ছেলের সাথে। কিন্তু ইউনিভার্সিটির শুরু থেকেই কাজলের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। আমি বিয়েতে রাজি হইনি। পরে দেখলাম বাবা আর জোরাজুরি করলো না, নিজের ইচ্ছায় আমি কাজলকে বিয়ে করলাম। কিন্তু ভাগ্যের পরিহাস আমাকে এখানেও তাড়া করতে ছাড়লো না। কাজল মারা যাওয়ার পর আমি এই বাড়িতে ফিরে আসি। সব ঠিকঠাকই চলছিল। আমার চাকরি, কলকাতায় এসে থাকা, নতুনভাবে শুরু হয়েছিল আবার সব। একদিন সন্ধেবেলায় বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় দেখলাম বাবার ঘরে রজতাভ বসে। আমি তেমন কিছু মনে করিনি, ও আজকাল প্রায় দিনই আসে। কিন্তু কয়েকটা কথা শুনে আমি সেদিন থমকে গেলাম। বাবা রজতাভকে বলছে, আমাকে যা দিয়েছ তার চেয়ে সর্বাণীকে ভাগ দিতে হলে কত দিতে হতো একবারও হিসেব করেছ? নিজের নামে আলোচনা শুনতে পেলে কার না কৌতূহল হয় বলুন? এরপর রজতাভ সন্ধ্যাবেলায় বাবার কাছে এলেই আমিও ঘরে আড়ি পেতে শুনতাম। 2-4 দিন পর বুঝলাম কিছু একটা গোপন ব্যাপার আছে। একজোড়া বালা আর হুইলের কথা শুনেছি। বাবা ও ঘরের চাবি দোতলায় নিয়ে আসতো, সেটা ঘরের বাকি চাবি রাখার জায়গাতেই থাকতো। একদিন রাতে সুযোগ বুঝে চাবি সরিয়ে রাখলাম। রাত গভীর হতেই একতলায় ঘর খুলে সার্চ করি। বাবার ব্রিফকেসে 2টো হুইল পাই। বুঝতে পারি একটা আসল আর একটা নকল। হুইল 2টো পড়ে আর জানতে বাকি থাকে না কোনটা আসল আর কোনটা নকল। সাথে কনকলতা ঘোষালের একটা চিঠিও ছিল। আলমারি থেকে একজোড়া বালা পেয়েছিলাম। বালার ভেতরে একটা চিঠি আছে, সে কথা আমি রজতাভকে বলতে শুনেছি। বালাজোড়া সিল করা থাকলেও বাবার কম্পিউটারে সেই চিঠির ফটো ছিল। ধীরে ধীরে আমি সব বুঝতে পারি যে আমাকে বঞ্চিত করে সম্পত্তি একা হাতাতে চায় ওই রজতাভ, এবং এর পেছনে সবচেয়ে বড় মদত ছিল উকিল বিক্রম পোদ্দারের, যাকে আমি এতদিন নিজের বাবা বলে জেনে এসেছি। মনে মনে সেই দিনই ঠিক করেছিলাম বিক্রম পোদ্দারকে শেষ করে ফেলব। অনেক রকমভাবে ছক কষতে থাকি। শেষে যেদিন বাবা জ্বরে ভুগে হাসপাতালে ভর্তি হলো, সেদিন ঠিক করলাম বাবার হাতের আইভি ক্যানিওলাটা কাজে লাগাতে হবে। বাবার জ্বর ছাড়তেই বাবাকে ইন্দ্রাণীর বিয়ের কাজের চাপের কথা মনে করিয়ে হাসপাতাল থেকে ছুটি নেওয়া করালাম। হাতে ক্যানিওলাটা রয়ে গেল অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। এর মাঝে একদিন কলেজ থেকে শরীর অসুস্থতার বাহানা দিয়ে ছুটি নিয়ে বাবার সাথে ফাল্গুনী বাবুর দোকানে অন্য গয়নার সাথে এই বালা জোড়া পালিশ করতে দিয়ে আসি। আমি ভেবেছিলাম ফাল্গুনী বাবু বালা 2টোর সিল ভাঙার চেষ্টা করবেন এবং চিঠির ব্যাপারটা জানাজানি হবে। তারপর সেদিন সন্ধ্যাবেলায় দেখলাম রজতাভ বাবার ঘরে ঢুকলো। আমিও নিজের ঘরে পরীক্ষার খাতা দেখার বাহানা করে খিল তুলে দিয়ে বসে রইলাম। রজতাভকে জালনা দিয়ে বেরিয়ে যেতে দেখেই পড়ার টেবিলের ওপাশে পর্দা সরিয়ে দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমে একতলায় বাবার চেম্বারে যাই। বাবা তখন মনোযোগ দিয়ে একটা চেয়ারে বসে বই পড়ছিল। বাবা জানে ডিনার করার সময় আমি অথবা নীলাদ্রি বাবাকে ইনসুলিন দেয়। কিন্তু সেদিন বাবা আমায় জিজ্ঞাসা করেছিল আমি নিচে কেন ইনসুলিন দিতে এলাম। আমি বলেছিলাম যে মা আজ তাড়াতাড়ি খেতে ডাকছে। বাবা বইতে মনোযোগী হয়েছিল, খেয়াল করেনি যে আমার হাতে গ্লাভস আছে। সেই সুযোগে আমি ক্যানিওলার ছিপি খুলে 50 ml সিরিঞ্জ দিয়ে এয়ার পুশ করে দিই। দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করি বাবার মৃত্যু অবধি। বাবার ব্রিফকেস থেকে আসল হুইলের ফাইলটা বের করে টেবিলের ওপর খুলে রাখি, নকলটা সরিয়ে ফেলি।
যাতে পুলিশ এলে সহজে আসল ঘটনা সামনে আসে, এমনকি রজতাভকে হত্যাকারী মনে করে। এরপর আমি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য পেছনের দরজার ছিটকিনি খুলে দিয়ে দোতলার রুমে ফিরে আসি, কিন্তু এরপরেও রজতাভ এসে হুইল সরিয়ে ফেলে। প্ল্যান সব ঠিকঠাক ছিল, শুধু বালা দুটো আমার হাতে পড়া উচিত হয়নি, না হলে নিজের ভাইকে আপনি জেলে পাঠানোর জন্য সব ব্যবস্থাই করে ফেলেছিলেন। ভাই? কে রজতাভ? হাসালেন মিস্টার দত্ত, যে নিজের বাবা মায়ের ওপরে অত্যাচারী লোকের সম্পত্তি ভাগ করে নেওয়ার জন্যে, বংশের মিথ্যে মান সম্মানের জন্যে নিজের বাবা মাকে উপেক্ষা করতে পারে, এমনকি নিজের বোনকেও ঠকাতে পারে, তাকে আমি অন্তত ভাই বলে মনে করি না। এমনকি সব সত্যি জানার পর বিক্রম পোদ্দারকেও আমি ঘেন্না করে এসেছি। নিজের আখের গোছানোর জন্যে যে নিজের মেয়ের জীবন নষ্ট করতে চায়, সে কি করে যোগ্য বাবা হয়? আমার কথা ছাড়ুন, ইন্দ্রাণীর সঙ্গে রজতাভর বিয়ে কেন দিতে চেয়েছিল বাবা জানেন? রজতাভ টাকার জন্যে। আমার পড়াশোনার দোহাই দিয়ে কনকলতা ঘোষালকে এত বছর ধরে লুট করে এসেছে বিক্রম পোদ্দার। ওই বাড়ির বাগানে যে একটা লাশ পোঁতা আছে, সে কথা পুলিশকে জানিয়ে দেওয়ার ভয়ে কি বিক্রম পোদ্দার কনকলতা ঘোষালকে কোনোদিনও দেখায়নি? তা সত্ত্বেও উনি বিক্রম পোদ্দারের ওপরে শেষ জীবনে ভরসা করেছিলেন। আমি বিরোধিতা না করলে আজ আমিও বাবার স্বার্থের বলি চড়ে কোনো বড় ঘরের বউ হয়ে যেতাম। আমার বিয়েটা যে আমার ইচ্ছায় হয়েছে, তার পেছনে বাবার ইচ্ছে নয়, ছিল কনকলতা ঘোষালের অসম্মতি। উনি কখনোই চাননি যে আমার বিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে হোক। ওনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাবা ওনাকে চটাতে চায়নি। তখন তো ইন্দ্রাণীর সাথে রজতাভর বিয়ে দেওয়ার বাসনা ছিল। সর্বাণী একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, আমি তো বললাম, ওই সম্পত্তির ওপরে আমার কোনো লোভ নেই, এবং খুন করেও আমার অনুতাপ হচ্ছে না। অরুণাভু কিছু বলে ওঠার আগেই ওর ফোন বেজে ওঠে। আবারও ত্রিদীপের ফোন। দাদা, গোড়াবাজারে রজতাভ ঘোষালের বাড়ির বাগানের যে জায়গাটা আপনি দেখিয়েছিলেন, সেখানে একটা কঙ্কাল পাওয়া গেছে। বেশ পুরনো, শনাক্ত করা কঠিন। ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করেছি। ওকে, তুমি রজতাভকে নিয়ে থানায় পৌঁছাও, আমি খুনিকে নিয়ে ওখানে পৌঁছে যাব। খুনি আপনার সাথে? তাহলে রজতাভ? রজতাভ খুনি না হলেও একেবারে নির্দোষ নয়, আমি এসে বলছি। অরুণাভ ফোন কেটে দিয়ে ভূষণ লাহিড়িকে ফোন লাগায়। ভূষণ লাহিড়ি এবং তার টিম অরুণাভুর কথা মতো বিক্রমবাবুর বাড়ির নিচে অরুণাভুর ফোনের অপেক্ষায় ছিলেন। সর্বাণী বিক্রম পোদ্দারের খুন এবং রজতাভকে হুইল চাল করার এবং পুলিশের কাছে তথ্য গোপনের দায়ে পুলিশের হাতে তুলে দেয় অরুণাভ। থানার বাইরে দাঁড়িয়ে অরুণাভ যখন সিগারেটের ধোঁয়ায় কুণ্ডুলি ছাড়ছিল, তখন ত্রিদীপ মাথা চুলকাতে চুলকাতে জিজ্ঞেস করে, একটা ব্যাপার ঠিক বুঝতে পারলাম না। গোড়া বাজারের বাড়িতে যেখানে লাশ পোঁতা ছিল, সেখানে আগে থেকে ঘাসকে উপরে রাখলো। ধরো তুমি রজতাভর জায়গায় আছো, মানে ধরে নাও ও যা যা ভুল করেছিল সব তুমিও করে ফেলেছো। এবার তুমিও জানো যে ওইখানে একটা লাশ প্রায় 30 বছর ধরে রয়েছে। বাড়ির মালিক তুমি, তুমি কি করবে? সত্যি বলছি দাদা, সুযোগ বুঝে আমি লাশ গায়েব করার কথাই ভাববো। এবার বোঝো তবে ঘাস কে উপরে থাকতে পারে? রজতাভ, কিন্তু লাশ সরাতে পারেনি। অরুণাভ সিগারেটের শেষ টান দিয়ে সিগারেটটা পায়ের তলায় ফেলে চেপে চেপে আগুন নিভিয়ে দিয়ে বলল, জানা আর এক্সিকিউট করার মধ্যে ফারাক আছে। রজতাভ ডাক্তার না হয়ে রাজমিস্ত্রি বা মাটি কাটা শ্রমিক হলে লাশ বের করে ফেলতো কবে। আর ভুলে যেও না, ওর বাড়িতে বউ আছে। একটু থেমে আবার বলল, অবশ্য ওটা তুমি এখনই বুঝবে না, যাদের আছে তারাই বোঝে। এতক্ষণ তোমরা শুনছিলে ময়ূরমুখী বালা, রচনা দীপিকা মজুমদার। আমাদের আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের মতামত। তাহলে আগামী পর্বে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি।